কাছে দূরে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুলতানা রহমান। এবং আজকে আমার সঙ্গে অতিথি হিসেবে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক এবং মানবাধিকার কর্মী পুলক ঘটক, রয়েছেন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল হক এবং রয়েছেন সেলিব্রিটি সাংবাদিক নাজনীন মুন্নি। আপনাদের তিনজনকে আমি স্বাগত জানাচ্ছি। আমি আজকে, আপনারা জানেন যে বাংলাদেশের, আমি দূর দেশে বসে বাংলাদেশের গণমাধ্যমের যে পরিস্থিতির কথা শুনতে পাই, জানতে পারি, এতে আমি খুবই আতঙ্কিত বোধ করি। এবং আমার মনে হয় আজকে অনেক সাংবাদিকরা চাকরির ছাড়া রয়েছেন, চাকরিচ্যুত। নাজনীন মুন্নিও একজন, তিনি চাকরিচ্যুত নন, তিনি চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন, এমনটি তিনি জানিয়েছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর বাইরে অসংখ্য সাংবাদিক, প্রায় প্রায় মানে অর্ধ সহস্র, মানে অর্ধ সহস্র সাংবাদিক মাথায় হত্যা মামলা নিয়ে ঘুরছেন, অনেকে আতঙ্কে আছেন। ফলে সবকিছু মিলিয়ে বাংলাদেশের মিডিয়ার পরিস্থিতি কি, এটি নিয়ে যেমন কথা বলবো, তেমনি বাংলাদেশে একটি দখলবাজির বন্দোবস্ত হচ্ছে কিনা, একটা মেটিকুলাস ডিজাইনের আওতায় পড়ে গেছে কিনা বাংলাদেশের গণমাধ্যম, এই বিষয়টি আজকে আমি একটু গুরুত্ব দিয়ে কথা বলতে চাই। তার আগে কেন বাংলাদেশের গণমাধ্যম মেটিকুলাস ডিজাইনের অন্তর্ভুক্ত হয়েছে সেটি নিয়ে আমার নিজের করা একটা প্রতিবেদন আগে একটু দেখে আসতে চাই। আমি আপনাদেরকে তিনজন অতিথিকে অনুরোধ করবো আপনারা একটু ধৈর্য নিয়ে প্রতিবেদনটি দেখবেন, কারণ আমি যখন এই প্রতিবেদনটি করতে যাচ্ছিলাম আমি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে স্তম্ভিত হয়ে যাচ্ছিলাম যে এ কি সম্ভব। আমি বাংলাদেশের যে গণমাধ্যমে কাজ করেছি, আমি অনেক কিছু মেলাতে পারছিলাম না। কোথাও ভুল হলে আপনারা ধরিয়ে দিবেন। এবং এটি করার জন্য আমি জানি যে অনেকেই বলবেন কাক কাকের মাংস খায় না, সাংবাদিকের বিরুদ্ধে সাংবাদিকেরা বিষোদ্গার করে না, কিন্তু কতগুলি বিষয় প্রত্যেকটি সেক্টরকেই তো জবাবদিহিতার আওতায় আসতে হয়। আমি আশা করি সেখান থেকে আপনারা দেখবেন বিষয়টি। আবার একটু ধৈর্য ধরার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, এই কারণে প্রতিবেদনটি একটু দীর্ঘ, সঙ্গত কারণেই দীর্ঘ। ফলে আমি একটু প্রতিবেদনটি দেখে আসি আগে। টকশোর শুরুতেই বিশেষ একটি মুহূর্তের অবতারণা ঘটিয়ে চমকে দেন সবাইকে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগের এমপি। টিভিতে রাজনীতি নামের একটি টকশো হয় নিয়মিত। উপস্থাপিকা রোকসানা আঞ্জুমান নিকোল 2024 সালের 1 আগস্ট টকশোর শুরুতেই বিশেষ একটি মুহূর্তের অবতারণা ঘটিয়ে চমকে দেন সবাইকে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগের এমপি শাহাদাব আকবর চৌধুরী এবং বিএনপি নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা। আপনাদের দুজনের কাছে প্রশ্ন, আপনাদের পানি লাগবে কিনা? পানির বোতল কিন্তু আছে। অনুষ্ঠানের শুরুতেই আকস্মিকভাবে শাহাদাব আকবরকে বলেন পানি লাগবে কিনা, পানির বোতল কিন্তু আছে। কিছুটা হতভম্ব শাহাদাব চৌধুরী ডায়াসের নিচের দিকে তাকিয়ে বলেন পানি আছে। আপনার ওখানে পানি লাগবে? পানি আছে। এরপর শুরু হয় নিকোলের আবেগময় টানা সংলাপ। একটি পানির বোতল হাতে উঁচিয়ে তিনি দ্রুত গতিতে বলতে থাকেন, হ্যাঁ এরকম একটা বোতল আছে, মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে, সেই পানি এখানেও আছে। এরপর ধরে আসে তার কণ্ঠ। একটু বিরতি নিয়ে নিকোল বলেন, অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি। কিছুক্ষণ আগে আপনাকে একটা ঘটনার কথা বললাম, আপনি শুনেছেন। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনা বলবেন, কি হয়েছে একজন শিক্ষার্থীর সঙ্গে। একটু থেমে নিকোল দর্শকদের উদ্দেশ্যে বলেন, প্লিজ দর্শক কেউ ভাববেন না যে আমি প্ল্যান করে এসেছি, আমি কোনো ভিউ বাড়ানোর জন্য কান্নাকাটি করছি, প্লিজ কেউ ভাববেন না। আমি একজন অ্যাঙ্কর, আমার আসলে ইমোশনাল হওয়ার কথা নয়, আমি মূল অনুষ্ঠানে যাচ্ছি। আগস্টের 1 তারিখে নিকোলের এই আবেগ মুহূর্তটি ভাইরাল হয়। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিভিন্ন পক্ষ ছোট ভিডিও ক্লিপ আকারে এটি ছড়িয়ে দেয় বিভিন্ন ফেসবুক গ্রুপে। নিকোলকে দেয়া হয় কুইন উপাধি। তবে এরপর গত 11 মাসে দেশ জুড়ে নির্মম হত্যা, ধর্ষণ, নিপীড়নের কোনো একটি ঘটনাতেও নিকোলের চোখে আর পানি দেখা যায়নি। এমনকি হাসনাত আব্দুল্লাহদের মতো মেটিকুলাস ডিজাইনারদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং তাদের বিরিয়ানি খাওয়ানোর কথা তিনি নিজের মুখেই জানান একটি টকশোতে। টিমের সাথে কিন্তু হাসনাত বসে চাইনিজ খেয়েছে। অনেকেরই অভিযোগ 2024 সালের জুলাই আগস্টে সরাসরি অ্যাক্টিভিস্টের ভূমিকায় নেমেছিল যমুনা টেলিভিশন। আপনারা যদি ব্যর্থ হন, মানে যদি এরকম আশঙ্কা করি, মানে তাহলে এই মানুষগুলোকে কি উত্তর দিবেন, কি জবাব দিবেন?
চ্যানেল 24, প্রথম আলো, ডেইলি স্টারের মতো বেশ কিছু প্রথম সারির মিডিয়াও ছিল একই ভূমিকায়। তবে এর ধারাবাহিকতা শুরু হয় আরও অন্তত 2 বছর আগে। 2022 সালের 19 সেপ্টেম্বর যমুনা টেলিভিশনে প্রচারিত একটি প্রতিবেদন নিয়ে রয়েছে রহস্য। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মেটিকুলাস ডিজাইনের গভীর শেকড় সম্পর্কে প্রশ্ন তৈরি করেছে প্রতিবেদনটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজ, যাবেন প্রশাসনিক ভবনে, দায়িত্বরতরা বলবেন আগামীকাল আসেন। তাদেরকে ঠিক সময় অফিসে পাওয়া যায় না, যেমন গতকাল 9টার টাইম অফিস টাইম, 9:40 গিয়েও দেখে রুমে তারা নেই। ঢাবির প্রশাসনিক ভবনে হয়রানি, লাঞ্চের পর দেখা করেন শিরোনামে প্রতিবেদনটি প্রচারিত হয় 2022 সালের 19 সেপ্টেম্বর, অর্থাৎ 2024 সালের 5 আগস্টের প্রায় 2 বছর আগে। ইউটিউবে আপলোড করা ভিডিওটির ভিউ এখন প্রায় 8.5 লাখ। প্রতিবেদনটির প্রতিটি অংশ চমকে ওঠার মতো। এটি তৈরি করা হয়েছিল 2022 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিং এর হয়রানি নিয়ে। মজার বিষয় হলো প্রতিবেদনে দেখানো প্রায় প্রতিটি মুখই 2024 সালের জুলাই আন্দোলনের অতি পরিচিত। সার্টিফিকেট তোলার মতো নর্মাল একটা কাজেও যদি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে দিনের পর দিন ঘুরতে হয়, তাহলে তো এটা হলো না। প্রতিবেদনে মুখ্য চরিত্র হিসেবে ছিলেন হাসনাত আব্দুল্লাহ। তার আন্দোলনটি নিয়ে প্রতিবেদন করা কোনো অস্বাভাবিক ঘটনা নয়, তবে এতে যাদের ভক্স পপ নেওয়া হয় তাদের প্রায় সবাই ছিলেন একই গ্রুপের সদস্য। রেডিও কিংবা টেলিভিশনে কাজ করা প্রতিটি সাংবাদিক জানেন ভক্স পপ হলো সাধারণ মানুষের কাছ থেকে র্যান্ডমলি নেয়া মতামত। কিন্তু যমুনা টিভির প্রতিবেদনটি দেখে মনে হবে মতামত দানকারীদের বাছাই করা হয়েছিল আগে থেকেই এবং সবাই ছিলেন একই মতাদর্শের। প্রতিবেদনটি প্রচারের পরপরই তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ব্যাপক পরিচিত মুখ হয়ে ওঠেন। প্রতিবেদনে হাসনাত আব্দুল্লাহ ছাড়াও কথা বলেন উমামা ফাতেমা, সার্জিস আলম, মহিউদ্দিন রনির মতো মোট 5 জন। এদের প্রায় প্রত্যেকেই জুলাই আগস্ট আন্দোলনে একদম সামনের সারিতে ছিলেন। ফলে 2024 সালের অনেক আগে থেকেই সুপরিকল্পিতভাবে নেতৃত্ব বাছাই এবং মিডিয়ার সহযোগিতায় জনপ্রিয় ইস্যুতে তাদের সামনে আনার মেটিকুলাস ডিজাইন শুরু হয়েছিল বলে অনেকের সন্দেহ। গত বছরের আগস্টের পর ওই প্রতিবেদনের নিচে অনেকেই দীর্ঘ পরিকল্পনার জন্য যমুনা টিভিকে ধন্যবাদ জানিয়েছেন। গোলাম রাসুল নামে একজন লিখেছেন, তখন থেকেই যমুনা টিভিকে সাথে নিয়ে ধীরে ধীরে পরিকল্পনা করে এ পর্যন্ত এসেছে প্রিয় ভাই বোনগুলো, এগিয়ে যাও, দোয়া রইল। যমুনা টেলিভিশনের প্রতিবেদনটি ঠিক 2 মাস আগে মহিউদ্দিন রনিকে নিয়ে তৈরি করা হয় আরেকটি মিডিয়া হাইপ। অভিযোগ রয়েছে ট্রেনের টিকিট ইস্যুতে কমলাপুর রেল স্টেশনে রনির প্রতিবাদ নিয়ে দিনের পর দিন প্রতিবেদন করার নেতৃত্ব দেয় প্রথম আলো। আমার শরীরে আমি পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে পুড়ে ছাই হয়ে যায়, এইখানে মাটির সাথে মিশে যাব, তারপর এই দেশে আমি কোথাও যাব না। সমস্যার সমাধান, যেহেতু এখানে সমস্যার সমাধান প্রয়োজন, এখানে সমস্যার সমাধান করে আমি যাব। এভাবে কয়েকদিনের মধ্যেই দেশ জুড়ে সুপরিচিত হয়ে ওঠেন তিনি। মজার বিষয় হলো রনির কিছুদিনের চটকদার আন্দোলনে ট্রেনের টিকিটের কালোবাজারি দূর হয়নি, এমনকি এখনো তা চলছে পুরোদমে। তবে 2022 সালে রনি ব্যাপক মিডিয়া কভারেজের মাধ্যমে রাতারাতি তারকা বনে যায়। জয় বাংলা, বাংলার জয় হবে 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 নিশ্চয়। শেখ হাসিনা সরকারের পতনের পেছনে দেশের প্রথম সারির অনেক মিডিয়ার ভূমিকা দিনে দিনে পরিষ্কার হয়ে উঠছে। প্রতিষ্ঠানগুলোর কর্মীরাই প্রকাশ্যে এমন দাবি করছেন। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার 1 মাসের মধ্যে বিভিন্ন সংবাদপত্রের 20 জন সম্পাদক যমুনায় যান। ডক্টর ইউনূস যাতে 2 থেকে 3 বছর ক্ষমতায় থেকে যান সে অনুরোধ জানাতে সবাই মিলে একসঙ্গে যান সেখানে। আবার সাংবাদিকদের রাষ্ট্র ক্ষমতার তাবেদারি না করার দাবিতে দীর্ঘদিন ধরে সোচ্চার ডেইলি স্টার সম্পাদক এখন তার পত্রিকাতেই জানাচ্ছেন ডক্টর ইউনূসের প্রতি তার সমর্থন। পদত্যাগ করবেন না প্লিজ শিরোনামে লিখেছেন কলাম। মাহফুজা আনাম 2022 সালের 4 জুন এক কলামে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও ভূয়সী প্রশংসা করেছিলেন। সে সময় তিনি লেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সঙ্গে আমাদের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রশংসনীয় কাজটি করেছেন এবং একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে চীনের বিনিয়োগকেও স্বাগত জানিয়েছেন। এই নীতি আমাদের ব্যাপকভাবে উপকার করেছে। বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কিনা সেটা যুক্তরাষ্ট্র কিভাবে বিচার করবে তেমন কড়া প্রশ্নও ছুড়েছিলেন মাহফুজা আনাম।
শেখ হাসিনা সরকারের পতনের পর অবশ্য মাহফুজ আনাম সাবেক আমলের বিরুদ্ধে কথা বলছেন নিয়মিত। নিজের কার্যালয়ে ঘটা করে পালন করেছেন জুলাই আন্দোলনের স্মৃতি, তুলে ধরছেন জুলাই আন্দোলনে তার প্রতিষ্ঠানের বিভিন্ন ভূমিকা। ডক্টর ইউনূস আছেন, পদ্মা সেতু আছে, শুধু টুপ করে ফেলে দেওয়ার মানুষটা নাই। এই টুপ করে টুপ টুপ শব্দটা পালিয়ে যাওয়া শেখ হাসিনার খুবই প্রিয় একটি শব্দ, টুপ। সরকার পরিবর্তনের পর ডেইলি স্টারের অন্তত 2 জন সাংবাদিক পুরস্কার হিসেবে সরকারি উঁচু পদে নিয়োগ পেয়েছেন। তাদের মধ্যে বাংলা বিভাগের গোলাম মুর্তজা হয়েছেন ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিস্টার। তিনি শেখ হাসিনা সরকারের আমলে দিনের পর দিন ডেইলি স্টার কার্যালয় থেকে নিজের ডিজিটাল কন্টেন্ট তৈরি করেছেন। তার প্রায় সবগুলোই ছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তীব্র বিষোদ্গার। অথচ তিনি এখন আওয়ামী লীগ সরকারের সময়ে বাক স্বাধীনতা না থাকার দাবি করছেন। এমনকি 5 আগস্টকে বিপ্লব দাবি করে বিরোধী সবাইকে নির্মূলের পক্ষে বক্তব্য দিয়ে হয়েছেন চরম সমালোচিত। একটি টক শোতে তিনি বলেন, যুদ্ধে আপনি পরাজিত হলে মারা যাবেন, আর যদি আপনি বিজয়ী হন তাহলে আপনাকে পরাজিতদের ধ্বংস করতে হবে। আপনি পরাজিতকে রাখবেন, আপনিও থাকবেন। এর নাম অভ্যুত্থান নয়। গোলাম মুর্তজা এখন সরকারি চাকরি করলেও ফেসবুকে রেখে দিয়েছেন সাংবাদিক পরিচয়। মজার বিষয় হলো, ফেসবুক বায়োতে তিনি 2024 সালের 3রা এপ্রিল প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ পাওয়ার তথ্য দিয়ে রেখেছেন। তবে তার দাবি সত্যি হলে আওয়ামী লীগ সরকারের সময়ই ওয়াশিংটন দূতাবাসে নিয়োগ পান গোলাম মুর্তজা। প্রশ্ন হলো, এই মিথ্যা তথ্য তিনি কেন দিচ্ছেন ফেসবুকে? দেশের ভেতরের মিডিয়ার পাশাপাশি বিদেশে অবস্থান করা অনেক প্রখ্যাত সাংবাদিকও মেটিকুলাস ডিজাইনে যোগ দিয়েছিলেন বলে অভিযোগ আছে। প্রবাসী সাংবাদিক খালেদ মহিউদ্দিন গত বছরের ডিসেম্বরে ফেসবুকে পোস্ট দিয়ে সরকার উৎখাতের বিষয়টি আগেই জানতেন বলে স্বীকার করে নেন। একটি ভিডিও শেয়ার দিয়ে তিনি লিখেন, আন্দোলনকারীরা তাকে সেভিয়ার মনে করেছিলেন। আন্দোলনকারীরা তাকে ভিডিওটি পাঠিয়েছিলেন 3 আগস্ট, অর্থাৎ আওয়ামী লীগ সরকার পতনের 2 দিন আগে। ভিডিওতে প্রধান ত্রাতা হিসেবে দেখানো হয়েছিল ডক্টর ইউনূসকেই। খালেদ মহিউদ্দিনের দাবি অনুসারে এটি সামাজিক মাধ্যমে লাখ কোটি বার শেয়ার দেন শিক্ষার্থী ও সমন্বয়করা। সাংবাদিকতার আড়ালে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ বিরোধী অবস্থান মেটিকুলাস ডিজাইনের অংশ কিনা সে প্রশ্ন উঠছে। এতে বড় ধরনের সংকটে পড়েছে পেশাদার সাংবাদিকতা। মানে বাংলাদেশ কি হুতুর মতো 2টা জাতি এরকম পরিণত হবে? একজন হুতু, একজন টুটসি, এরকম? আশার কথা হচ্ছে, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের অনেকে ধীরে ধীরে অবস্থান বদল করছেন, কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশের মানুষের আস্থা কি আর ফিরবে সাংবাদিকদের ওপর? আপনি যে কাজ বন্ধ করে দিলেন, সেটা কি মানে সেটা আপনি কোন অধিকার থেকে সেটা আপনি করলেন? মানে এটা কি? সুলতানা রহমান, বাংলা নিউজ নেটওয়ার্ক, নিউ ইয়র্ক। আমি কাজ বন্ধ করে দেই নাই। সরি, আমি বলেছি প্রতিবেদনটা আমার একটু দীর্ঘ। প্রথমে আমি একটু যেন মঞ্জুরুল হক আপনার কাছ থেকে প্রতিক্রিয়া জানতে চাবো। আমাকে বেছে নিলেন? আপনি আমাদের মধ্যে সবচেয়ে সিনিয়র, সেই জন্য। আচ্ছা, আমি তো আসলে ছোটকাটা মানুষ, রয়ে শুয়ে বলতে পারি না। যাই হোক, সাংবাদিক সম্পর্কে আমি প্রথমে একটি আমার নীতির কথা বলি। আমি যে নীতিতে বিশ্বাস করি সেটি হলো, সাংবাদিকদের অনেক বদনাম থাকতে পারে, অনেক বিচ্যুতি থাকতে পারে, কিন্তু কোনো ড্যাশ ড্যাশ টুট টুটের ছেলে বলতে পারবে না কোনো সাংবাদিক কোনোদিন পয়সা দিয়ে মদ কিনে খেয়েছে। এটি হলো আমি বিশ্বাস করি যে সাংবাদিককে 1 বোতল ফরেন লিকার দিয়ে কিনে নেওয়া যায়, যে দেশের সাংবাদিককে, এবং যে দেশের সংবাদপত্রগুলো অলরেডি কর্পোরেট হাউসের একটি সিস্টার কনসার্ন হিসাবে ব্যবহৃত হয়, সেইখানে সাংবাদিক, গণমাধ্যম, এসব গাল ভরা শব্দগুলো আমি বিশ্বাস করি না, আমি মানিও না। তো আমাকে এই দেশে বসবাস করার ক্ষেত্রে বা আমাদের সংবিধান মানার ক্ষেত্রে আমাকে সেগুলো মানতে হয়। সংবাদপত্র বের হয়, এটা স্বীকার করতে হয়। কিন্তু এর যারা মালিক বা যে সংবাদপত্র যেভাবে বের হয়, এটি আমার 42 বছর 40 বছরের অভিজ্ঞতায় আমি যেটুকু দেখেছি, তাতে এর চেয়ে নগ্নভাবে আর কোনো জায়গায় দালালি করা যায় না।
একজন পুলিশ অফিসার সরকারের দালালি করতে পারেন একটা সময় পর্যন্ত, তার চাকরির যে ডিউটিকালীন সময় পর্যন্ত। ডিউটি শেষ করে যে তিনি কিন্তু সরকারের দালালি করবেন না। তেমনি প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই দালালিটা কিন্তু ওই পর্যায়ে পর্যন্ত করা যায়। কিন্তু একজন সাংবাদিক তিনি ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত দালালি করতে পারেন। বাংলাদেশের ইতিহাসে এই ঘটনাগুলো আছে। বাংলাদেশের সংবাদপত্র যখন সংবাদপত্র থেকে কর্পোরেট হাউসের সিস্টার কনসার্ন হলো, সেটা আমাদের চোখের সামনে হয়েছে। আমরা সাংবাদিক বলতে যে জিনিসটি বুঝতাম, আগেকার আমলের যে একটা ন্যারেটিভ ছিল যে ঘাড়ে একটা ঝোলানো ব্যাগ থাকবে, পায়ে চটি থাকবে, পাঞ্জাবি পায়জামা পরা থাকবে, এটা নিরীহ গোছের মানুষ পুজো হয়ে হাঁটে, সদা মস্তিষ্ক অবনত, জ্ঞানের ভারে নুব্জ। সন্তোষ গুপ্তের কথা যদি আপনি প্রোফাইলটা ধরে দাঁড় করাই, সন্তোষ গুপ্ত বা ধরেন নির্মল সেন, এরকম একটা প্রোফাইল আমি দাঁড় করাই, তো এইটা হলো সাংবাদিক। সেই সাংবাদিকটা হঠাৎ করে যখন মারুতি গাড়ি পাওয়া শুরু করলো, মারুতি গাড়ি পাওয়ার থেকে মারুতি থেকে অ্যাডভান্স হয়ে নোয়া গাড়িতে গেল, তখন তো তারা সাংবাদিক না, তখন হচ্ছে সংবাদ কেনা বেচা করার কর্পোরেট হাউস। সংবাদ কেনা বেচা করার কর্পোরেট হাউসকে যদি আপনি সংবাদপত্র বলেন বা মিডিয়া বলেন, আমি সেখানে আপত্তি আছে আমার। আমি এদেরকে বলি যে সংবাদ বেচা কেনা করা বা স্বার্থ বেচা কেনা করার কর্পোরেট হাউস। তো এখন সেই কর্পোরেট হাউস যখন একটি ডিপ স্টেট দ্বারা ডিজাইনকৃত যে প্ল্যানটা, সেই ছকটা, সেই ছকের মধ্যে পড়ে যায়, তখন তাকে বাধ্য হয়ে সেই কাজগুলো করতে হয়। দুইটি কারণে করতে হয়, এক হচ্ছে পয়সার প্রলোভন, দুই হচ্ছে উন্নত জীবনের প্রলোভন, তিন হচ্ছে চাকরিচ্যুত হওয়ার ভীতি। তো আপনি এই তিনটি প্রলোভনকে বা এই একটি ভীতি এবং দুইটি প্রলোভন, খুব কতজন বাঙালি এইটিকে অস্বীকার করে বেঁচে থাকতে পারেন বলে আপনার মনে হয়? আমার তো মনে হয় না, আমি দেখিনি যে এই প্রলোভন, দুইটি প্রলোভন এবং একটি ভীতি, যে এইটি অস্বীকার করে আমি থাকতে পারবো, পারে না কেউ। মতিউর রহমানের মতো ডাকসাইটে সাংবাদিককেও যে হাইকোর্টের সামনে হাত জোড় করে মাপ চাইতে হয়েছে, এবং সেই মাপটা মানে স্বয়ংসম্পূর্ণ হয়নি, তাকে বাইতুল মোকাররমের সামনে যে খতিবের কাছে মাপ চাইতে হয়েছে একাধিকবার। এবং আজকেও উনি আবার মামলা হয়েছে এবং আবারও উনি মাপ চাইবেন। কথা সেইটা না, উনি যখন মাপ চাইছেন তখন আপনার মনে হতে পারে যে এই লোকটি রাষ্ট্রের প্রতি বা সংবিধানের প্রতি বা প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধ বলেই মাপ চাইছেন, কিন্তু তা না। উনি যখন তার নিজের হাউসে ফিরে আসছেন তখন উনি একজন লর্ড, তখন উনি উনার কর্মচারীদের সামনে একজন লর্ড। উনি যেটা বলবেন সেটি আইন, উনি যেটি প্রয়োগ করবেন সেটি আইনের প্রয়োগ, উনি যে সিদ্ধান্ত দেবেন সেটি রায়। এইটা এরকম ঘটনা বাংলাদেশের প্রত্যেকটা সংবাদ মাধ্যমে আছে, প্রত্যেকটা, এভরিবডি, যাদেরকে আমরা মেইন স্ট্রিম বলি। বিতর্ক, গণমাধ্যম গণতন্ত্রের জন্য যুদ্ধ করে, কিন্তু গণমাধ্যম বাংলাদেশে গণমাধ্যম বলে কিছু নেই। সরি, বাংলাদেশে এই মাধ্যমকে, সংবাদ মাধ্যমকে আমি গণমাধ্যম বলি না, এটা সংবাদ মাধ্যম। বাংলাদেশের 90%, 95% লোক সংবাদপত্র পড়ে না, তার চ্যানেল দেখে না, তারা চ্যানেলের গান টান দেখে, ওইসব দেখে, খবর দেখে। তো যে 5% বা 10% শহুরে প্রিভিলেজ মানুষ, সেই প্রিভিলেজ মানুষের 10% মানুষকে নিয়ে যে জিনিসটি ইন্ডাস্ট্রি দাঁড়ায়, সেটিকে গণ বলা যাবে না, সেটি হলো সংবাদ মাধ্যম, মিডিয়া। এখন ঘটনা হলো আপনি যে 2 বছর 22 সালের থেকে যে খতিয়ানগুলো দিলেন, এই খতিয়ানগুলো খুবই স্বাভাবিক। আমি জানি এই খতিয়ানগুলো আরো আগে, এটা 1/11 সময় যখন এটা ফেল করেছিল, সেই সময় এটি আবার প্রতিজ্ঞা হয়েছিল যে টুডে অ্যান্ড টুমরো এই জিনিসটি আমরা আবার এক্সিকিউশনে নেব, যতদিন সময়। তো তারা সেই 1/11 থেকে এই পর্যন্ত ধরে একটি কাজের পেছনে নিষ্ঠাবানের মতো লেগে থেকেছেন, তাদেরকে এই জন্য স্যালুট করতে হয়। তো এখন ঘটনা হলো যে আপনি বাংলাদেশের যে একটা সংবাদপত্রে চাকরি করলে, সে পরবর্তী জাতিসংঘের কোন পোস্টে যায়, কোন বিদেশে যে প্রেস মিনিস্টার হয়, বা কোন দূতাবাসে যে প্রেস অ্যাটাশে হয়, এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশের জনগণ কোনো খোঁজ রাখে না, কেউ জানে না।
আপনি দেখবেন যে কোনো সংবাদপত্রে যদি বিট বলা হয়, যদি নতুন একজন লোক নিয়োগ করা হয়, বলা হয় তুমি কোন বিটে কাজ করবা, সে কিছু বুঝুক আর না বুঝুক প্রথমেই বলবে ডিপ্লোম্যাটিক বিটে কাজ করব। কেন বলে ওখানে মদ ফ্রি পাওয়া যায়, রাষ্ট্রদূতের সাথে কথা বলা যায়, তার সাথে সেলফি তোলা যায় এবং সরকার প্রধানের সঙ্গে একাধিকবার বিদেশ সফরে যাওয়া যায়। এইটা হলো আমাদের মোরালিটি। সেই মোরালিটির জায়গা থেকে আপনি ওই যুগান্তর পত্রিকা বলুন, প্রথম আলো বলুন, বা ওই যে যুগান্তর যমুনা টেলিভিশন বলুন, এই সব জিনিসগুলো এক সূত্রে গাথা। অর্থাৎ কিছু নষ্ট মানুষ, সেই নষ্ট মানুষগুলো সমস্ত দেশের যে পাঠক সমাজ, সেই পাঠক সমাজকে অলওয়েজ বিভ্রান্ত করে আসছে, সবসময় এখনো বিভ্রান্ত করছে। এবং এই বিভ্রান্ত করাটা এদের এত র্যাপিডলি হচ্ছে যে কালকে যদি পট পরিবর্তন হয়ে যায়, তক্তা পাল্টে যায়, আপনি কালকে এই মানুষগুলোর ভিন্ন চেহারা দেখবেন। আমি একটা ছোট্ট ঘটনা আপনাকে বলি। 5 তারিখে, আগস্ট মাসের 5 তারিখে যখন আমি টিভি অন করলাম, সমস্ত টিভি চ্যানেল জুড়ে তারেক জিয়ার ছবি এবং খালেদা জিয়ার ছবি এবং জিয়াউর রহমানের ছবি। কারণ তারা তখন বুঝতে পারেনি যে ঘটনাটা কি ঘটে গেল। তারা মনে করছে যে কালকের থেকেই তারেক জিয়া হয় প্রধানমন্ত্রী হচ্ছেন বা খালেদা জিয়া প্রধানমন্ত্রী হচ্ছেন। তারা এরকম একটি ছক কষে সঙ্গে সঙ্গে তারেক জিয়াকে, খালেদা জিয়াকে এবং জিয়াউর রহমানকে হাইলাইট করা শুরু করলো। তারা 2 দিন পরে এসে বুঝতে পারলো যে দেয়ার ইজ সামথিং রং, সামথিং কুকিং। তখন তারা ডক্টর ইউনূসের সেই পুরনো ফাইল টেনে বের করে তাকে মহান করা শুরু করলো। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো এত নগ্ন ভাবে হয় এবং এত স্থূল ভাবে হয় যে এই জিনিসগুলো নিয়ে কথা বলতে ঘৃণা লাগে। এখন যেটা ঘটছে সেইটিকে আমি শেষ করি এই পর্যায়টা। এখন যেটা ঘটছে সেটি হলো, আমি যেমন এই সংবাদপত্রের কোন সংবাদকে বিশ্বাস রাখি না, তেমনি আমাদের দেশের জনগণও ব্যাপক একটা অংশ এই ধরনের মিডিয়ার কোনো সংবাদের উপরে বিশ্বাস রাখে না। সুতরাং ওরা যেটা করছে এটা ওদের স্বার্থে করছে, ওদের পিঠ বাঁচাবার জন্য করছে, বা ওদের স্বার্থ হাসিলের জন্য করছে। আমি আপনার কাছে আবারও ফিরবো। নাজিল বললেন, আমি জানি আপনি এখন এই মুহূর্তে নানান ভাবে ট্রলের শিকার হচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেগুলি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, কারণ প্রত্যেকেরই ব্যক্তি স্বাধীনতা আছেই। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, বর্তমানে মিডিয়ার স্বাধীনতা কেমন দেখেন? আপনার তো স্বপ্ন ছিল একটা নতুন স্বাধীনতার, তো সেখানে এখন কিরকম স্বাধীনতা দেখছেন? প্রথমত আমার স্বপ্ন নতুন স্বাধীনতা ছিল, এই তথ্য আপনাকে কে দিয়েছে? এই তথ্য আমাকে কেউ দেয়নি। এই তথ্যটি আমি বিভিন্ন সময় আপনার ফেসবুকের নানা রকম পোস্ট, যেহেতু আমরা সম্পর্কিত, আপনাকে সবাই এখন দেখে লাল মুন্নি বলে, কারণ আপনি আপনার প্রোফাইল লাল করেছিলেন, নানান ভাবে প্রতিবাদী ভূমিকা রেখেছিলেন। সেজন্য প্রতিবাদ করাটা অন্যায় বলে আমি মনে করি। হচ্ছে সাংবাদিক সুলতানা রহমান ভীষণ রকমের সাংবাদিক, ইনভেস্টিগেশনে তিনি দুর্দান্ত ছিলেন। তার প্রতিবেদন আমরা প্রথমে দেখলাম। 2022 সালের ইনভেস্টিগেশনের তথ্য তার কাছে আছে, কিন্তু 1 বছর আগে নাজনীন মুন্নি তার প্রোফাইল লাল করেছিল, কালো করেছিল না, তার প্রোফাইলের ছবি যা ছিল তাই ছিল, সেটি সুলতানা রহমান জানে না। এটা আমার জন্য শকিং। কে কি বলল সাংবাদিকের কাছে সেটি কখনো গ্রহণযোগ্য। আমি সাংবাদিক, আমি বিচার করি, যে আমি দেখি আমার প্রোফাইল গেলেই দেখা যায় যে আমার প্রোফাইলের পিকচারে কোথায় কি কি ছবি আছে। আমার প্রোফাইল পিকচার আমি শেষ করি, আসলে মুন্নি আমি শেষ করি, যেহেতু এই লাল কালো মিসআন্ডারস্ট্যান্ডিং সুলতানা রহমান, মিসআন্ডারস্ট্যান্ডিং যেসব কারণ থেকে শুরু হয় সেগুলো একটা একটা করে শেষ করা উচিত। আপনি বললেন আপনি লাল করেছেন, নতুন স্বাধীনতা চেয়েছেন, দুইটাই খুবই বিতর্কিত শব্দ এবং বিতর্কিত অভিযোগ। এখন ধরেন আমি সাংবাদিক হিসেবে আমি মনে করি না আমার লালও করা উচিত, আমার কালো করা উচিত। আমি কিছুই করি না। আমার এখনো পর্যন্ত ওই সময়কার যে দেখবেন আমি কখনো কখনো পোস্টের কিছু বলি না। আমার পোস্টে যে ছবিটা আছে সেই ছবিটা 2021 বা 22-এর দিকে হয়তো দেওয়া। সেটা একটা প্রতীকী ছবি, আমার মুখের অর্ধেক সেলাই করা। আমি একটা মডেল হয়েছিলাম ফ্রি জার্নালিজমের বা ফ্রি মিডিয়ার, সেখানে আমার মুখের অর্ধেক সেলাই করা, আমি একটা প্রতীক হাতে এরকম করে দাঁড়িয়ে আছি। আমার সেই প্রোফাইল পিকচার এখনো পর্যন্ত আছে। আমার সুন্দর সুন্দর ছবি আসে, আমি দেখতে পচা, কিন্তু আমার ছবিগুলি ভালো আসে। আমি কোনোদিন প্রোফাইল পিকচার চেঞ্জ করিনি এখনো পর্যন্ত। হ্যাঁ, আমি এখনো পর্যন্ত সেই প্রোফাইল পিকচার, আমার একই প্রোফাইল পিকচার আছে। আপনি ইনভেস্টিগেশনে দারুণ, সেই ইনভেস্টিগেশন আপনি নিজে করে দেখতে পারেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে প্রোফাইল লাল করা বা কালো করা
কোনো পক্ষে যাওয়া কোনো না পক্ষে যাওয়া, আমি আমার ব্যক্তিগত সাংবিধানিক জীবনে এইটা তীব্র ঘৃণা করি। আমার মতের সাথে কখনো আওয়ামী লীগের মিলে যেতে পারে, আমার আদর্শের সাথে কখনো আওয়ামী লীগ একটা অ্যাক্ট করতে পারে, আমি আওয়ামী লীগের প্রশংসা করতে পারি, মনে হতে পারে আমি আওয়ামী লীগের লোক। আমার আদর্শের সাথে, নৈতিকতার সাথে, আমার মানবিকতার সাথে আওয়ামী লীগের কাহিনী নাও যেতে পারে, আমি তখন সমালোচনা করব, তখন আমি লাল বাহিনীর সমালোচনা করব, আমি দোষক। আমি 16 বছর কেন স্টার হয়েছি এটা আমার দোষ। 16 বছরে কেন আমি পরিচিত হলাম সেটা আওয়ামী লীগ সরকার আমাকে করেছে। তো এইসব যেসব বক্তব্য 16 বছরে আওয়ামী লীগ সরকার স্টার বানিয়েছে যাদের জন্য কাজ করেছে, বা যাদের দেখা যেত আশেপাশে গণভবনে, বঙ্গভবনে, নানা জায়গায় পিঠা উৎসব, গানের উৎসব, সংবাদ সম্মেলন, কোনো জায়গায় আপনারা কোনোদিন আমাকে দেখেছেন? কেমন 16 বছরে আমি স্টার হয়েছি? কোনোদিন কোনো জায়গায় কোনো প্রধানমন্ত্রীর সাথে ছবি, সেলফি, হাসি খুশি, মন্ত্রীদের সাথে হাসি খুশি নানা জায়গায় দেখেছেন? দেখেন নাই। এবং কোথাও আমি যাই প্রধানমন্ত্রীর অফিসে আমার যতদূর মনে পড়ে দেখেছি তো। আমি বুঝি নাই আপনার প্রশ্ন। বললাম আপনাকে তো প্রধানমন্ত্রীর অফিসে দেখেছি বিভিন্ন সময়। আমি প্রধানমন্ত্রীর অফিসে গিয়েছি, এর প্রমাণ যদি দিতে পারেন আমি আজকে সাংবাদিকতা ছেড়ে দিব, আজকের থেকে। এই প্রমাণ যে দিতে পারবে, ওপেন চ্যালেঞ্জ, একদম ওপেন চ্যালেঞ্জ। আমি ধরেন 5 কোটি টাকার চ্যালেঞ্জ করলাম, আমার কাছে 5 কোটি টাকা নাই, আমি ধরেন ব্যাংক থেকে হোক, যেখান থেকে হোক, সেই মানুষকে সেটা দিব যে আপনি দেখাবেন আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোনোদিন গিয়েছি। আমি গণভবনে একদিন ইফতার করতে গিয়েছিলাম, তাও 16-17 এই সময়ে। আমি ধারণা থেকে বলবেন না পা, কারণ এখন সময়টা 2016 সালে আমরা একসঙ্গে একই টেবিলে সেটা প্রধানমন্ত্রীর অফিস না, সেটা গণভবনের ইফতার পার্টি। গণভবনের ইফতার পার্টিতে হাজার হাজার মানুষ আসে। 16-17 তারিখে আমি এই নাজনীন মুন্নি হই নাই, আমি একজন সাংবাদিক, অনেক সাংবাদিকের সাথে আমার দাওয়াত হয়েছে। আমি প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রীর ইফতারে দাওয়াত পেয়েছি। সাংবাদিক হিসেবে আমার খুবই আগ্রহের জায়গা, আমি যাব। দীর্ঘ জ্যাম ঠেলে 3 ঘন্টা 4 ঘন্টা যাবত আমি গণভবনে গেছি। আপনার মনে আছে আমি 5 বা 7 মিনিট ওই ইফতারটা শুধু সামনে ছিল, আমি নিয়ে আবার বের হয়ে চলে আসছি। সবাই প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য জড়ো হয়েছেন, আড্ডা দিয়েছেন, না দিয়েছেন সবাই। আমি সেই যে এসেছি। বলেন, আপনি বলেছেন যে আপনাকে কেউ প্রধানমন্ত্রীর অফিসে দেখেনি, মানে ওইটা প্রধানমন্ত্রীর অফিস না, সুলতানা রহমান। ওইটা গণভবন, যেখানে এই দেশে সকল মানুষের একটা জায়গা উঠার পরে দাওয়াত থাকে, এবং আপনি সাংবাদিক হিসেবে আপনি কাউকে অ্যাভয়েড করবেন না। সাংবাদিক হিসেবে সকল মানুষের সাথে সম্পর্ক আপনার অধিকার। এবং পারেনি বলে কত কথা প্রধানমন্ত্রীর অফিস থেকে এসেছে, এবং আমি প্রধানমন্ত্রীর ইফতারের জীবনে একবারই গিয়েছিলাম, ওই একবারই ছিলাম। এবং সুলতানা রহমান, আপনার কথা প্রথমত স্পষ্ট আমার কাছে পৌঁছাচ্ছে না, যদি স্লোলি বলেন তাহলে আমি বলতে পারবো। 1 নাম্বার কথা, আপনি বলেছেন প্রধানমন্ত্রীর অফিসে গিয়েছি, আমি সেটা চ্যালেঞ্জ করেছি, শেষ। প্রধানমন্ত্রীর অফিসে আমি কোনোদিন যাইনি। 2 নাম্বার কথা, গণভবনে আমি একবার গিয়েছি ইফতার পার্টিতে, সারা জীবনে আর কোনোদিন আমি গণভবনে যাইনি, কোনো ইস্যুতেই। 3 নাম্বার কথা, আমাকে কোনো দিন প্রধানমন্ত্রীর আশেপাশে অন্য কোনো অনুষ্ঠানে তিনি ব্যাপক ধরনের সবার সাথে মিশতেন, আমাদের এই কলিগদের সাথে, আমাদের এদের সাথে আমি কোনোদিন যাইনি, কোনোদিন যাইও নাই, কোনোদিন যাওয়ার মানে ইচ্ছাও হয়নি। গণভবনে সেই যে 3 ঘন্টা জ্যাম ফেলে আমি একদিন ইফতারে গিয়েছিলাম, আমি সেদিন তওবা করেছিলাম আমি জীবনে এই হাজার হাজার মানুষের সাথে কখনো কোনো কিছুর অংশ হতে চাই না। এবং আমার তো কোনো কিছু এখানে আসলে চাওয়া পাওয়ার নাই, আমি কেন এখানে আসছি? আমি প্রথম দিন সাংবাদিক হিসেবে আগ্রহ থেকে গিয়েছি যে হ্যাঁ, একটা প্রধানমন্ত্রীর দাওয়াত অ্যাকচুয়ালি কেমন হয়, সেটা কোনোদিন কারোর জন্য অপরাধের জায়গা না। পরের প্রশ্ন বলেন। প্রশ্ন এগুলো করি নাই, আপনি নিজেই প্রশ্নগুলিতে আসলেন। আমি বলছিলাম যে এখন স্বাধীনতা বোধ কেমন করছেন? আচ্ছা, স্বাধীনতা বাংলাদেশের মিডিয়া কখনো করেন। এই যে আমি বললাম যে 22 তারিখে আমি যে প্রোফাইল পিকচার দিয়েছি, আমি এখনো সেটাই দিয়ে আছি। হ্যাঁ, এখন বাংলাদেশের স্বাধীনতা নিয়ে গণমাধ্যমে কথা বলার সুযোগ আসলে কেন নাই? ধরেন আপনি সুলতানা রহমান, আপনি আওয়ামী লীগের আমলে দেশ ছেড়ে চলে গেছেন, আপনি কেন চলে গেছেন এটা যদি কেউ জিজ্ঞেস করে আপনাকে,
সেটা আপনি বলতে পারেন আমার ব্যক্তিগত, সেটা আপনি বলতে পারেন আমার চাকরি ছিল না, সেটা আপনি বলতে পারেন আমার ভালো লাগে নাই, সেটা বলতে পারেন আমি অ্যাডজাস্ট করতে পারি নাই। ওই সময় প্রচুর মানুষ দেশ ছেড়ে চলে গেছে। আপনারই বন্ধু শাহেদ আলম, আমরা যেতে দেখেছি অনেক অনেক মানুষকে, কনক সারোয়ারকে দেখেছি, ইলিয়াস হোসেনকে দেখেছি, জাওয়াত নির্জনকে যেতে দেখেছি, যারা ভীষণ রকমের আওয়ামী বিপরীত দিকে চলে গেছে একটা সময়। এখন সাংবাদিকতার স্বাধীন আসলে কখন ছিল? এখন ধরেন এখন অনেক মানুষ বাইরে চলে যাচ্ছে, সবাই আমাকে প্রতিদিন বলে বাইরে চলে যাও না কেন, চলে যাও না কেন। এখন মনে করেন আমি যদি সিদ্ধান্ত নেই আমি বাইরে চলে যাব, এখন পরিস্থিতি কি হবে যে আমি বাইরে চলে যাব, আমার নামে বলবে এই আওয়ামী লীগের দোসর ছিল, আওয়ামী লীগ চলে যাওয়ার পর তো নাজনীন মুন্নি টিকতে পারে নাই, পালায়া বিদেশ চলে গেছে। আমি যখন বিদেশ চলে যাব তখন আমাকে প্রপারলি জেনে যেতে হবে আমি কি এবং কেন আমি বিদেশ চলে যাচ্ছি, কি কারণে আমি বিদেশ চলে যাচ্ছি। স্বাধীন এই দেশের গণমাধ্যম কোনোদিনও ছিল না, স্বাধীন এই দেশের গণমাধ্যম এখনো না। আমি একদম স্পষ্ট করে বলতে পারি যে এই দেশে যা কিছু হয় এবং গণমাধ্যমে যারা আমরা কাজ করি তারা ব্যবহৃত হই নানাভাবে। আপনি একটা দীর্ঘ প্রতিবেদন দেখিয়েছেন যেখানে এখানে ম্যাটিকুলাস ডিজাইনের কথা বলেছেন। আমি শুধু একটা কথা বলি, হয়তো কারণ হ্যাঁ এত আগের থেকে কেন তারা ছিলেন, এর মাঝখানে আবার অনেক দেখেছি তাদের সাথে সভ্যতার জায়গা হয়তো, কিন্তু ডিজাইন না করে একটা সরকার 16 বছর যেমন টিকে থাকতে পারে না, ডিজাইন না করে একটা সরকারকে হটানো যায় না। এটা হচ্ছে রাজনীতি, এমন রাজনীতি যখন জনগণ দেখে তখন স্পষ্ট সাদা চোখে দেখে, আর যখন বিহাইন্ড দ্য সিনে দেখা যায় তখন এটা নানাভাবে ডিজাইন করাই থাকে, এক একজন এক এক রকম করে ডিজাইন করে। এখন এ ধরেন প্রেস সচিব হিসেবে এ গেছে ও গেছে, আমরা আগেও দেখেছি 42 বছর বয়সে প্রেস সচিব হয়ে 42 বছর বয়সে কেউ না কেউ ধরেন পররাষ্ট্র দপ্তরের প্রধান বড় কর্মকর্তা হয়ে বাইরে চলে গেল দুম করে, তারা কোনো সরকারি চাকরির কোনো এখতিয়ার নাই। আমরা অনেক জনকে দেখেছি কোনো রকমের যোগ্যতার বাইরে বাইরে যেতে, তখনও দেখছি এখনো দেখছি। আপনি যদি বলেন পরিবর্তন কি হলো, পরিবর্তন আসলে হয়নি। এখন আপনারা যদি বলেন যে পরিবর্তন হওয়ার জন্য সময়কে দিব বা দিব না, আমি আসলে এই আশা রাখতে চাই না। এই দেশে যদি সাংবাদিকতা করতে হয় আপনি হয় এই স্ট্রাগল নিয়ে করবেন, এই চ্যালেঞ্জ নিয়ে করবেন যে আমাকে আসলে সবকিছু বের হয়ে নিয়ে একটা জায়গায় করতে হবে, আর নইলে আপনি করবেন না, ইউ ক্যান কুইট। একদম ডিসিশন হচ্ছে আপনার। এখন আপনি ধরেন এই যে শুরুতে বললেন ট্রল হচ্ছে, আমি সাংবাদিক, আমাকে কেন কারোর পক্ষ হয়ে কথা বলতে হবে? সাংবাদিকের কথা হচ্ছে সাংবাদিক সমালোচনা করবে, পক্ষে বলবে জনগণ, পক্ষে বলবে সমর্থন গোষ্ঠী। হ্যাঁ, একটু ভিডিও দেখাই। হ্যাঁ জি দেখেন। 16 বছর এরকম করে অনেকবার কেটেছে, অনেকবার ওএসডি হয়েছি, আবার ফিরে এসেছি। ফিরে আসার প্রক্রিয়াটা খুব ভুল করার জন্য না, বোধহয় অন্য কারণে, অন্য কোনো কারণে, এবং সেটি হচ্ছে ফিরে আসার প্রক্রিয়াটা খুবই ইন্টারেস্টিং থাকে। সেটা হচ্ছে ওই যার বিরুদ্ধে কথা বলেছিলাম বলে ওএসডি, তার পক্ষে একটা কথা বলতে হবে বা রিপোর্ট করতে হবে বা একটা শো করতে হবে। তো এই ইন্টারেস্টিং ধাপ পার হয়ে আমরা যখন এসেছি তখন 16 বছর পর কিছু না কিছু দোষর তকমা নিতে হচ্ছে, সেটা সবচেয়ে প্যাথেটিক। এবং 16 বছর আমরা কেমন করে টিকে ছিলাম সেটা শুধু আমরা জানি। সাবিহাপা বলছিলেন যে আমরা আসলে কেমন করে টিকে থাকার চেষ্টা আমাদের করতে হয়েছে প্রতিনিয়ত। যারা আমরা স্ক্রিনের মানুষ তারা চাইলেই যে অনেক কিছু করতে পেরেছি এমন কিন্তু না, তারা চাইলেই অনেক কিছু করতে পারিনি, কারণ টেলিভিশনের নিজস্ব নিয়ম ছিল, তাদের নিজস্ব চিন্তা ভাবনা ছিল, তাদের নিজস্ব আদর্শ ছিল, কাজ করতে হলো সেগুলো। অনেক লম্বা আপনার এই বক্তব্যটি। তো প্রত্যেক গণমাধ্যমেরই নিজস্ব পলিসি থাকে, সেই পলিসির সঙ্গে খাপ খাইয়ে কাজ করতে হয়। এক একটা হাউসের এক এক রকম পলিসি থাকে, এটা নাথিং নিউ। কিন্তু ধরেন 16 বছর আপনি বলছেন আপনাকে অনেক কম্প্রোমাইজ করতে হয়েছে, কিন্তু আপনার তো চাকরি ছিল, এখন আপনি চাকরি ছেড়ে দিতে বাধ্যই হলেন কেন? আচ্ছা, আমি চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছি যদি বলি, আমি আসলে এই কথাটা ডিসক্লোজ করতে চাই নাই, এই কারণে এটা আমার ব্যক্তিগত একটা সিদ্ধান্তর জায়গা। আমি কেন চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছি, কারণ যাদের সম্পর্কে আসলে অভিযোগের জায়গা যাবে সেটা আমারই ভাই ব্রাদার, আমি একসাথে খেয়েছি করেছি। হ্যাঁ, ধরেন এই দেশে আপনি আঙ্গুল তুলে বলতে পারছেন যে আপনার জন্য আমি চাকরি করব না, বা আমার জন্য এই রাজনৈতিক দল দায়ী, বা আমার জন্য আপনি দায়ী, এবং বলে আপনি সেই দেশে খুবই আরাম করে চাকরি করতে পারছেন, এটা কি সম্ভব? এটা এখনো পর্যন্ত সম্ভব। আমি শেষ করি,
এখন ধরেন এই যে আপনি বক্তব্যটা চালালেন, দুনিয়া জুড়ে মনে করেন আমি আওয়ামী লীগের ভাই ব্রাদারদের কাছে একেবারে খুবই খুশি যে তারা ট্রল করে বুঝাই দিছে যে আমি তাদের দোষর নই। এই যে আমি এই বক্তব্যটা দিয়েছি, এই বক্তব্যের কোনো জায়গায় একবারের জন্য আওয়ামী লীগ শব্দটা ব্যবহার হয়নি। আমি এই বক্তব্যের সব জায়গায় বলেছি 16 বছর যেসব প্রতিষ্ঠানে আমরা কাজ করেছি সেসব প্রতিষ্ঠানের পলিসি অনুযায়ী আমাদের কাজ করতে হয়েছে। পলিসির বাইরে আমরা কখনোই কাজ করতে পারবো না। এই যে আপনি মেটিকুলাস ডিজাইনের কথা বললেন, 16 বছর কেন, আজীবন গণমাধ্যমের নিয়মে এটি। এক একটি গণমাধ্যমের এক একটা পলিসি থাকে, এক একটা পলিসি থাকে, এক একটা এটা মানতে হবে, এটা মানতে মেনেই আমাদের কাজ করতে হয়। এখন ধরেন আপনি নিজেও জানেন যে আপনি যদি পলিসির বাইরে যান তাহলে আপনি আসলে করেছেন, তখন তো ওটা আপনি আওয়ামী লীগ শব্দটা উচ্চারণ না করলে আওয়ামী লীগের গায়েই যায়, কারণ তখন খুব কমন একটা প্রশ্ন ভুল জায়গা। এইটা খুবই ভুল জায়গা। আমি ব্যক্তিগতভাবে এখনো মনে করি, এখনো দাঁড়িয়ে আমি এখনো মনে করি কোন সাংবাদিকের স্বাধীনতা হরণ, স্বাধীনতাকরণ, স্বাধীনতার যাই হোক না কেন, তার জন্য একটা সরকার যত না দায়ী, সেই প্রতিষ্ঠান দায়ী তার চেয়ে বেশি। আমাদের হ্যাঁ, আমার চ্যানেল, আমার যে কোনো চ্যানেল যদি বলে তুমি যে কোনো প্রতিবেদন করে নিয়ে আসো, আমি তোমার সাথে আছি। সেটা যদি তথ্য নির্ভর হয়, সেটা যদি সত্য হয়, সেটা যদি প্রতিষ্ঠিত হয়, আমি সেটা চালাবো। আমি তোমার সাথে আসি। সেটা যদি আমার প্রতিষ্ঠান আমাকে বলে, কোন সরকার, সকল সরকারের কাজ হচ্ছে প্রেসার করা, এটা কোনো সরকারের দোষ না। সকল সরকার চাইবে মিডিয়া তার কন্ট্রোলে থাকুক, সকল সরকার চাবে। এখন কোন নির্ধারিত মিডিয়া যদি মনে করে যে আমি আসলে এইটা করে সরকারের কাছাকাছি যেতে চাই বা আমি মুখপাত্র হয়ে যেতে চাই, সেটা একেবারেই সেই প্রতিষ্ঠানের সিদ্ধান্ত এবং সেটা মোটেও দোষের না। কারণ আপনি বাইরে কাজ করেন, আপনি জানেন যে বিশ্বজুড়ে আসলে যত প্রতিষ্ঠান আছে সবাই, ধরেন ফক্স নিউজ ট্রাম্পের পক্ষে কথা বলে, CNN ট্রাম্পের এগেনস্টে কথা বলে, ট্রাম্প তাদের দেখতে পারে না, কিন্তু কারোর বিরুদ্ধে কিন্তু বিষদগান নাই, কারোর বিরুদ্ধে কিন্তু মামলা হামলা নাই, কিছু নাই। কিন্তু এইটা হচ্ছে আমাদের দেশের জন্য প্রযোজনা, যেহেতু আমরা রাজনীতি অনেক বেশি, এই যে আপনি বললেন যে ডিজাইন করে নানা কিছু করার চেষ্টা করি, হ্যাঁ, ওই স্বাধীনতা আমরা কখনো পাইনি। কিন্তু কোন প্রতিষ্ঠান, যেমন আপনি এনটিভিতে কাজ করেছেন, এনটিভি সবসময় বিএনপির মুখপাত্র ছিল, একাত্তর সবসময় আওয়ামী লীগের মুখপাত্র ছিল, বলে কয়েছিল। আমি সত্যি অনেকদিন অনেস্টলি বলে আমি এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালুকে এই কৃতিত্বটুকু সবসময় দেই যে আমি কোনো সময় বোধ করিনি তিনি আমার পেশাদারিত্বে কখনো আঘাত করেছেন। আপনি সেটাতে আপনার সৌভাগ্য ছিল। এবং ঘটনা হচ্ছে সবাই তো একরকমের জায়গায় এক জায়গায় থাকে না। এখন আপনারা বলতে পারেন যেমন একই প্রশ্ন ওই অনুষ্ঠানে, এবং ওই অনুষ্ঠানটা মোটেও কোনো তথ্য উপদেষ্টা অনুষ্ঠান ছিল না, ওইটা ছিল সুইডিশ একাডেমি এবং একই সাথে সুইডিশ এম্বাসি এবং টিআইবির প্রোগ্রাম এবং ইউনেস্কোর প্রোগ্রাম, যৌথ প্রোগ্রাম। সেখানে সকল সাংবাদিকদের একটা অংশগ্রহণ ছিল, সেখানে আমন্ত্রিত অতিথি তার ছিলেন। এই যে বলা হয় আপনি কি আওয়ামী লীগের কাজ করে, আওয়ামী লীগের বদনাম করে মাহফুজকে তেল দিলেন। আওয়ামী লীগকে বদনাম করলে মাহফুজকে তেল দেওয়া হয় কিভাবে? মাহফুজকে তেল আমি তখন দিব যখন আমি বলবো ভাই আপনি তো যা করছেন, আসার পরে সবকিছু ঠিক হয়ে গেছে, আমাদের মিডিয়া স্বাধীন হয়ে ভরে গেছে, আমরা তো কথার পর কথা বলতে পারছি। দুইটা কথা আমি বলেছি যে আমরা এই 16 বছরেও নানা এদিক সেদিক করে, এবং আমরা মানে আমাদের সাংবাদিক কমিটি, সেটা কখনো আমি বা আমিত্ব বোধ না। আপনি যখন কথা বলবেন এই পুরো স্পিচ ধরে আমরা শব্দ ব্যবহার করেছি, ওইখানে আমি বলেওছি। আমি কিন্তু এই শোটা মানে আপনাকে ব্যক্তিগতভাবে জবাবদিহি তার জায়গায় করতে চাইনি, কিন্তু মানে আমরা এমন ভাবে না যাই যাতে করে আপনার প্রসঙ্গে আমি আপনাকে অনেক স্নেহ করি, আপনি জানেন, খুবই স্নেহ করি, এখনো করি, সবসময় করি, কারণ আপনার প্রেজেন্টেশনটা অনেক বেশি অ্যাট্রাকটিভ। হ্যাঁ, খুবই আই লাইক ইট। কারণ এটা আপনি যেই মতেরই থাকেন না কেন, এটা আমি দোষের বোধ করি না। কিন্তু আমি যদি প্রশ্ন তুলি, আপনি অমিত শাহর ভুয়া ইন্টারভিউ করেছিলেন কেন? আপনি যদি প্রশ্ন করি, এরকম অসংখ্য প্রশ্ন আমি করতে পারবো এথিক্যাল জায়গায়। আমি আপনাকে বলি সুলতানা রহমান, এরকম ভুল বোধহয় সবাই না সুলতানা রহমান আমাকে বলতে দেন। আপনি অনেকগুলি, আমি সম্পর্কে অনেক কিছু আপনার গ্যাপ আছে, যেহেতু আপনি অনেকদিন যাবত বাইরে। অমিত শাহর ইন্টারভিউ আমি করি নাই। অমিত শাহর ইন্টারভিউ করেছিলেন ফারজানা রূপা।
অমিত সাহা হ্যাঁ আপনার ইন্টারভিউটা ভুয়া প্রমাণ করে দিয়েছিলেন। আমি বুঝি নাই। ফারজানা রূপা আপনার ইন্টারভিউটা ভুয়া 71-এ তখন 2টা রিপোর্ট গিয়েছিল, প্রথমটা আপনি করেছিলেন, পরে পাল্টা হিসেবে রূপা করেছিলেন। অমিত সাহার পুরো আবার আপনার যদি প্রমাণ থাকে আপনি নিশ্চয়ই এখন দেখাতে পারেন বা আমাকে দিতে পারেন। অমিত সাহা সংক্রান্ত কোনো ইন্টারভিউ আমি করি নাই। অমিত সাহার সাথে কথা বলেছিলেন ফারজানা রূপা নিজে, ফোনে 1টা বা 2টা ওয়ার্ড তিনি বলেছিলেন, ওই যে ফোন করেছেন বা করেছেন না এই ধরনের, ওইটা নিয়ে তিনিই প্রতিবেদন করেছেন। এছাড়া বাইরে কারোর প্রতিবেদন করার কোনো সুযোগ ছিল না। আর অমিত সাহার সাথে আমার জীবনেও কখনো কথা হয় নাই, সেই সংক্রান্ত প্রতিবেদন করার আমার কোনো সুযোগও নাই। এবং আপনাকে আমি বলি সেটা হচ্ছে 2018 সালের ঘটনা সম্ভবত সেটি। হ্যাঁ, কিন্তু আমার ক্যারিয়ারে আমি কি করেছি সেটা তো আমার স্পষ্ট মনে আছে। আচ্ছা, ঘটনা হচ্ছে এই যে এই তথ্যগুলি ভুলভাল তথ্য ছড়ানো হয় একজন সম্পর্কে বলা হয় ভুলভাল জিনিস। এই যে আমি তথ্য উপদেষ্টার সামনে যে বক্তব্য দিয়েছি, প্রথম 30 সেকেন্ড বা 1 মিনিটও না, এটা শুনে আপনি যেটা করলেন কেটে ফেলাই দিলেন। তারপরের যে 4.5 মিনিট আমি বললাম যে বর্তমানে কি কি হচ্ছে, আপনারা সেটা নিলেন না। আমাদের প্রবলেম হচ্ছে আমরা যারা থাকি তারা করে কি নিজের স্বার্থে যতটুকু দরকার ততটুকু কেটে নিই, ততটুকু আমরা প্রকাশ করি। এবং এটা তো আমরা অন্যের ক্ষেত্রে আগে করতাম, এখন আমরা নিজেদের ক্ষেত্রে নিজেরা করি। কারণ আমাদের সাংবাদিকরা আমরা টিকে থাকি না এই কারণে যে আমাদের সাংবাদিকদের মধ্যেই দ্বন্দ্ব। আমরা টিকে থাকি না এই কারণে যে কারণ আমি বিএনপি করি, তুমি 16 বছর ছিলা, আমি এখন 16 বছর মিলা এই নানা কিছু হয়ে যাব, বড় হয়ে যাব, আমি কিসের নাজনীতি কিসের এই আমি ওইখানে হয়ে যাব, তুই বেরোয় যা। এই যে আমাদের অবস্থান, বা ওই যে সাংবাদিকরা যে লিস্ট দেওয়া তারা এ তো দোষর, ও তো দোষর, ও তো কাজ করছে, ও তো কাজ করছে, এই যে এগুলো করা, এগুলো আমরা করছি, এগুলো অন্য কেউ করে না। যখন একটা ইয়ে নিয়ে বক্তব্য করবেন, পরিপূর্ণ বক্তব্য দেন, পরিপূর্ণ বক্তব্য যে ওইখানে আসলে কি কি বলা হয়েছে, কি কি বলা হয়। রাজনীতিবিদদের মতো কথা বলতেছেন। রাজনীতিবিদদের 1 ঘন্টা বক্তৃতা দেয়, আমরা ওটা দিয়ে 1.5 মিনিট 2 মিনিট ম্যাক্সিমাম 3 মিনিটের একটা রিপোর্ট বানাই। এখন ওনারা আমাদের পুরো বক্তব্যটা কেন দিলেন না? আপনি জানেন যে একটা নিউজ ভ্যালু বলে একটা জিনিস থাকে, রাইট? ব্যক্তিগত কৈফিয়তের জায়গা আমি যেতে চাই না। আমি সামগ্রিক প্রেক্ষাপটটা নিয়ে কথা বলতে চেয়েছি। আমি আবার আপনার কাছে ফিরবো। পুলক ঘটক, আপনি কেমন স্বাধীনতা দেখছেন? এবং আমি যে প্রতিবেদনটি দেখিয়েছিলাম যে পুরোটা একটা মেটিকুলাস ডিজাইনের অংশ কিনা, যে ঘটনাগুলো আমি 2022 সাল পর্যন্ত পেয়েছি, এর আগে ছিল কিনা আমি বলতে পারছি না, আমি এর আগে যেতে পারিনি। জি, আপনার আনমিউট করতে হবে পুলক ঘটক। সুলতানা, ধন্যবাদ। আমি আপনার ভিডিওটাও দেখেছি, যে রিপোর্টটা করেছেন, নিঃসন্দেহে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। বর্তমান সময়ে যারা কাজ করেছে তার মধ্যে মানে ওই যে পারপাসফুল প্রেজেন্টেশনের একটা বড় নজির ওখানে আপনি যেটা তুলে ধরেছেন, যে আপনি র্যান্ডাম চয়েস বা দৈব চয়নের মধ্য দিয়ে আপনি বক্তা চয়েস না করে জনগণের মাঝখানে ঠিক আপনার নিজের সেট করা মানুষগুলোকে, এবং সে মানুষগুলোর চরিত্র, রাজনৈতিক অবস্থান এখন বেশ পরিষ্কার। তার মানে এটা স্পষ্ট যে মিডিয়া একটা রোল সেই সময় থেকে পালন করে এসেছিল, এটা কোনো সন্দেহ নাই, এবং বিভিন্ন জন বিভিন্নভাবে পালন করে। আমি ওই জায়গাটাতে যাওয়ার আগে আমাদের মুন্নি যে কথাগুলো বললো, আমি ওকেই ডিফেন্ড করে কয়েকটা কথা বলতে চাই। প্রথমত যে উনি সেদিন এর তথ্য উপদেষ্টার সামনে যে কথাগুলো বলেছেন, যে কোনো কারণেই উনি বলুক না কেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ এখানে উনি পেয়েছেন, ইট ইজ গুড। এবং অ্যাকাউন্টেবল হওয়া, তার বক্তব্যের জন্য আপনি তাকে জবাবদিহিতার আওতায় আনা, এটা আমাদেরও হওয়া উচিত। আমরা যা কিছু করছি আমরাও নিশ্চয়ই সমালোচিত হবে এবং সমালোচনার জবাব দেব, এই প্র্যাকটিসটা ওকে। কিন্তু মুন্নি ওই দিন যদি সরাসরি তথ্য উপদেষ্টার পক্ষ নিয়ে আরো কিছু বলেন, তবুও আমি তাকে অপরাধী হিসেবে সাব্যস্ত করব না। এ কারণে সাব্যস্ত করব না যে সময়টা আসলে অনুকূল না, এবং মানুষ তার আমি একটা কথা, তথ্য উপদেষ্টার পক্ষ হয়ে আরো কিছু বলেন, তথ্য উপদেষ্টার পক্ষ হয়ে ওইখানে কোন লাইনটা ছিল ভাই? না, আমার যায় আসে না, আমার সেটা যায় আসে না। আপনি কি বলেছেন? না ভাইয়া, না যাওয়া আসা গেলে এরকম মন্তব্য করা যাবে না। আপনি যদি বলেন আরো কিছু বলতেন, তথ্য উপদেষ্টার জন্য আপনি যদি আরো কিছু বলতেন প্রশংসা করে, ওইখানে তথ্য উপদেষ্টাকে প্রশংসা করে সিঙ্গেল ওয়ার্ডও ছিল না। আপনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছেন। দেখুন মুন্নি, আপনি যদি কথা বলার সময়
আমি যদি আপনাকে ওই সময় পয়েন্ট আউট করতাম আচ্ছা আমি টুকে রাখবো, আপনি আমি যাতে পরে বলতে পারি। জি জি আপনি জি বলবেন, হ্যাঁ আপনার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি কিন্তু এটা করি না, আপনি দেখবেন এতক্ষণ যাবত আমি নীরবে আপনাদের কথাগুলোই আমি শুনেছি, আমি আপনার সবই প্রসঙ্গ আলোচনা আসে নাই ভাই, আমার প্রসঙ্গ আসছে। আপনার আপনার প্রসঙ্গ প্রসঙ্গ আসে নাই। হ্যাঁ বলেন বলেন প্লিজ বলেন। হ্যাঁ আচ্ছা, আমি যে কথাটা বলতে চাচ্ছি যে উনার কয়েকটা বক্তব্য আমার কাছে অত্যন্ত আপত্তিকর লাগে এই মুহূর্তে যেটা বলেছেন। প্রথমত আমি এটাকে ঘৃণা করি। কোনটাকে আপনি ঘৃণা করেন? যে কেউ যদি সাংবাদিকতার ক্ষেত্রে তার নিজস্ব অপিনিয়ন থাকে, কোনো রাজনৈতিক মতাদর্শ থাকে, বা ইভেন কেউ যদি দলও করে, কথার কথা যদি সরাসরি দলও করে বা অ্যাক্টিভিস্ট হয়, আপনি তাকে ঘৃণা করেন। ইউ ডোন্ট, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এই দ্যাট কেস আমি আপনার এই মতামতটাকে ঘৃণা করি। পৃথিবীতে সাংবাদিকতার ইতিহাস এই অ্যাক্টিভিজমের জায়গা থেকে উঠে এসেছে। এই যে নিরপেক্ষ কমার্শিয়াল সাংবাদিকতা, এটার ইতিহাস খুব বেশি দিন পুরানো না। আমি মিডিয়া নিয়েই কাজ করি, মিডিয়ার গবেষণার ইতিহাস। আপনি ধরুন অতি প্রাচীনকালে রাজাদের প্রোপাগান্ডা মেশিন ছিল, সেই সময়ের সাংবাদিকতা। পরবর্তী যুগের অ্যাক্টিভিজম, ধরুন কার্ল মার্কসের কথা বলেন, সাংবাদিকতা নিশ্চয়ই সেটা ধনিক শ্রেণীর পক্ষের সাংবাদিকতা ছিল না, এক ধরনের অ্যাক্টিভিজম ছিল। কার্ল মার্কস সাংবাদিক ছিলেন। বা আমার বাংলাদেশের উৎপাদনের, বাংলাদেশ তৈরির যে ওই সময়ের সাংবাদিকতা, পাকিস্তান আমলের পুরো টাইমটা সাংবাদিকরা অ্যাক্টিভিস্ট ছিল। আমি ইতিহাসের এই পর্বটাতে তাদের যে মানে দুর্দান্ত ভূমিকা দেখেছি, সাহসিকতাপূর্ণ ভূমিকা দিয়েছিল, এরা অ্যাক্টিভিস্ট ছিল। আবার ধরুন স্বাধীন বাংলাদেশ হওয়ার পরও যদি দৈনিক বাংলা বা আপনার বাংলার বাণী, ওই সময়ের সাংবাদিকতা দেখেন, এগুলো প্রত্যেকটা পত্রিকার একটা নিজস্ব রাজনৈতিক অবস্থান ছিল, পারিবারিক ব্যাকগ্রাউন্ডও ছিল রাজনৈতিক, যারা এই প্রতিষ্ঠানগুলো চালিয়েছে। এরপর এরশাদ আমলে বা জিয়ার আমলে বলেন, আপনার দৈনিক জনতা বা যখন এই মিল্লাত, ফ্রিডম পার্টির পত্রিকা মিল্লাত এরশাদ আমলে, এই প্রত্যেকটা পত্রিকায় কিন্তু বাংলাদেশের যে এখন যারা সাংবাদিকতায় বিভিন্ন জায়গায় এডিটর বা এরকম চেয়ারে বসে আছেন, এই লোকগুলো ছিল, এই পত্রিকাগুলোতেই কাজ করে। দৈনিক ইনকিলাব, এ প্রত্যেকটা প্রতিষ্ঠানে। আচ্ছা, মুক্তিযুদ্ধের সময়ের আবার সংগ্রামের ভূমিকা আপনি দেখেন, জামাতের পূর্ব দেশের ভূমিকা দেখেন আপনি, ইভেন ওই সময় ডেইলি অবজারভারের ভূমিকা, এগুলো নিয়ে আমি কাজ করেছি, আমি দেখেছি। আচ্ছা, এই সাংবাদিকতায় প্রত্যেকের কোনো না কোনো ধরনের অ্যাক্টিভিজম ছিল। সাংবাদিকতার নিউট্রালিটির যে প্ল্যাটফর্মগুলো তৈরি হয়েছে, এগুলো অনেক পরবর্তী সময়ে এসে হয়েছে। আমার অন্তত রাজনৈতিক সাংবাদিকতা অতটা মানে দল নিরপেক্ষ অবস্থান থেকে সাংবাদিকতা করা, এটা অতীত খুব একটা ছিল না। আমাদের পুরানা বা প্রবীণ যারা, তারা অতীত নিয়ে খুব বেশি গর্ব করেন। আমি খুব গর্বের সঙ্গে বলতে পারি, বহু সমালোচনা সত্ত্বেও বাংলাদেশের সাংবাদিকতা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসেছে। এই পেশাদারিত্বের জায়গাটা অতীতের যে কোনো সময়ের চেয়ে, এই মঞ্জু ভাইদের আমলের চেয়ে বা ওনাদের আগের আমলের চেয়ে অনেক উন্নত। ভাষার পরিশীলিত রূপ, অনেক কিছু আছে। প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আমার প্রচুর সময় লাগবে। কিন্তু একটি কথা বলি, আজও পর্যন্ত সাংবাদিকতায় অনেক রকম ধারার মধ্যে একটি হচ্ছে দলীয় মুখপাত্র হিসেবে সংবাদপত্র কাজ করা। আপনি দৈনিক দিনকালকে প্রত্যাশা করতে পারেন না যে সে বিএনপির বাইরে গিয়ে একটি স্বাধীন অবস্থান থেকে সাংবাদিকতা করবে, তার কাছে আমরা এটা প্রত্যাশা করি না। বা যে প্রতিষ্ঠানটা সরাসরি একটা অ্যাফিলিয়েটেড বা অঘোষিত ভাবে অ্যাফিলিয়েটেড, ওই সময়ের দৈনিক জনকণ্ঠের কথা যদি আমি বলি, আতিকুল্লাহ খান মাসুদের, এইটার কাছে আমি নিরপেক্ষতা আশা করব না। অনেকটা মুক্তিযুদ্ধের পক্ষের প্রবক্তা হিসেবে প্রতিষ্ঠানগুলো কাজ করেছে। আবার বিপক্ষে ধরেন ইনকিলাবের ভূমিকা, নয়া দিগন্তের ভূমিকা। এখন এই যে প্রতিষ্ঠানগুলোতে যে মানুষগুলো কাজ করেছে, দুটো বিষয় আপনি মাথায় রাখবেন। এক হচ্ছে যে সাংবাদিকতায় এই মানুষগুলো যারা কাজ করেছে, এদের অনেকে রাজনৈতিক অবস্থানগত ব্যক্তিগত ছিল, আর অনেকেই আপনি নিজেও বলেছেন বা আমরা যখন আলোচনা করি জিনিসগুলো ওভারলুক করি, আসলে কোন প্রতিষ্ঠানে আমি চাকরি করছি, সেই প্রতিষ্ঠানের ভিউটা কি। আমি যখন একটি আমেরিকান মিডিয়ায় কাজ করি, আমি দীর্ঘকাল যুক্তরাষ্ট্রের রাষ্ট্রায়ত্ত মিডিয়ায় কাজ করে আসছি, বিনা নিউজে আমি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করেছি। তো আমি আমার এমপ্লয়ারকে জানি, এমপ্লয়ার সেন্টিমেন্ট কি, এমপ্লয়ার কি চায়। এমপ্লয়ার আমাকে প্রতিদিন বলে দেয় না যে এইটা করো, এইটা করিও না, এইটা করো। আমি নয়া দিগন্তে চাকরি করলে আমি বুঝে নিই যে আমার ভাষাটা কি হবে এবং আমার নিউজের অ্যাঙ্গেলটা কোনটা হবে, আমার অ্যাপ্রোচটা কি হবে, আমার পার্সপেক্টিভটা কি হবে। আমি ঠিক যখন নয়া দিগন্তের জায়গায় আজকের কাগজে বা ভোরের কাগজে কাজ করব, আমাকে আর প্রতিদিন বুঝিয়ে দিতে হয় না এডিটরকে, আমার কিন্তু জবটাই বলে দেয়। এবং আপনি রেকর্ড দেখবেন যে সাংবাদিক নয়া দিগন্তে চাকরি করছে, সেই সাংবাদিকই আবার কয়েকদিন পরে এই ধারার একটা জনকণ্ঠে চাকরি করছে বা ভোরের কাগজে চাকরি করছে। এই যে টোটাল মিডিয়ার এই অবস্থানটা,
এটা আকস্মিক হয়নি, বরং পরবর্তী যুগে এসে আমাদের এই সময় এসে আমরা তো দীর্ঘদিন বসে আলোচনা করব না, এটা এটা ধরেন সবসময় এটা পরে আসছে, সারা পৃথিবীতে এটা আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, সুতরাং আপনি যে হেড করছেন বা এই ধরনের ওয়ার্ড যখন ইউজ করছেন, আপনি মনে রাখবেন যে আপনি মারাত্মক রকম আত্মপ্রতারণা করছেন, এবং আপনার কত প্রকার নিরপেক্ষতা আমি আলোচনা করে আমি যদি ওইটা বিশ্লেষণ করি, আপনি দেখবেন যে না, সবচেয়ে বড় কথা হচ্ছে নিরপেক্ষতা একটা মারাত্মক ভণ্ডামি। নিরপেক্ষতার চেয়ে ভণ্ডামি খুব কম হয়। আমি কাউকে ভালোবাসি, কাউকে কম ভালোবাসি, আমাকে ভণ্ড হতে হয় জীবনের পদে পদে। যে বাচ্চাটাকে কাদা মাখা বাচ্চার মুখেও আমাকে ওই বৌদিকে চুমু মানে খুশি করার জন্য তার ওই কর্দমাক্ত বাচ্চাটার মুখেও আমরা চুমু দেই। এটা কিন্তু বাস্তবতা, মানে জীবনের প্রতিনিয়ত মানুষ কোনো না কোনো রকমের ভণ্ডামি করে, কাউকে খুশি করার জন্য, কাউকে অসন্তোষ। এগুলো ছোট ছোট কিছু বিচ্যুতি আমাদের প্রতিদিন থেকে থাকে। মিডিয়ায় আমার জব, আমি যখন প্রফেশনাল মিডিয়ার একজন কর্মী, তখন আমার জবটা আসলে অন্যরকম হয়। এখন যেটা হচ্ছে যে ওই যে আপনি যখন বলছেন যে মেটিকুলাস ডিজাইন কিনা, ইয়েস, মেটিকুলাস ডিজাইন, কোনো সন্দেহ নেই। ওই ডিজাইনটা যদি সরকার পরিবর্তনের জন্য হয়ে থাকে, সেটাকেও আমি অপরাধ বলে ধরবো না। সরকার পরিবর্তনের জন্য একটা মেটিকুলাস ডিজাইন কাজ করেছে, মিডিয়াও তার পার্ট হিসেবে কাজ করেছে। প্রশ্ন হচ্ছে, আপনি কাজ করেছেন কিন্তু নিজেকে দাবি করছেন নিরপেক্ষ। না, আপনি নিরপেক্ষ ছিলেন না, আপনি একটা প্রজেক্টের অংশ ছিলেন। আপনি বাংলাদেশের যে আপনি লোকাল মিডিয়ার কথা শুধু বলছেন, যুগান্তরের কথা বা কি বলে যমুনা টেলিভিশনের কথা বলছেন, বিবিসি কি করেছে? এটা তো পুরস্কৃত হয়েছে, এই যে বিবিসির একজন করেসপন্ডেন্টকে দিল্লিতে প্রেস মিনিস্টার করে পাঠানো হয়েছে। এএপির ভূমিকাটা কি ছিল? এএপির যে ফ্যাক্ট চেকার, তার ভূমিকাটা কি ছিল? আপনার আমি গত 2011 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত প্রতি বছর আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন আইএফজে অ্যানুয়াল রিপোর্ট যে বাংলাদেশ চ্যাপ্টারটা আমি লিখি। আজকে আপনাদের বলছি যে এই বাংলাদেশ চ্যাপ্টারটা আমি লিখি। একাধিকবার আমার সামনে প্রশ্ন এসছে এবং আমি নিজে জিজ্ঞেস করেছি, এই যে যারা বাংলাদেশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের, কেউ সিপিজে কমিউনিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের, কেউ রিপোর্টার্স আরএসএফ এর কাজ করেছে, আরএসএফ এর প্রতিনিধি সেলিম সামাদ এই মুহূর্তে পুরস্কৃত। এই সেলিম সামাদ তো সরাসরি পার্ট। আচ্ছা, সেলিম সামাদকেই আমি সরাসরি জিজ্ঞেস করেছিলাম, আপনারা যে দক্ষিণ এশিয়ার মধ্যে প্রেস ফ্রিডমে বাংলাদেশের স্কোর সবচেয়ে নিচে দেখালেন, আমি আপনার বিবৃতি চাচ্ছি যে আমি আমার রিপোর্টের প্রয়োজনে আমি আইএফজে রিপোর্ট করতে গিয়ে চেয়েছি যে সর্বনিম্ন দেখালেন। আপনি একটি সত্য কথা বলেন, বাংলাদেশের পরিস্থিতি কি আফগানিস্তানের চেয়ে খারাপ মিডিয়ার পরিস্থিতি? সে আমি বলছি আফগানিস্তানে তো পত্রিকাই চলছে না, তাহলে আপনি এটা কিভাবে রিপোর্ট দিলেন? বলতে আমি দেয়নি, অমুক দিয়েছে। আবার এই সেলিম সামাদ আমার কাছে স্বীকার করেছে, এত বছর যাবত আমার কাছে স্বীকার করেছে, যদি উনি সত্যবাদী হন, উনি আমার কাছে কি করবেন, যে আমরা এত বছর যাবত ইউনূস সাহেবের সঙ্গে যৌথভাবে এই কাজগুলো করছি। শুধুমাত্র মিডিয়া না আপা, আপনার এই যে ডেমোক্রেসি ওয়াচ, বিভিন্ন আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থার অবয়বে যারা কাজ করেছে, এটাও পার্ট। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ইউএনডিপির সরাসরি, আমি একজন ব্যক্তির নাম বলি, আজকে সবার নাম বলবো না, এই মানুষগুলোর নাম না বললে আমি বিপন্ন হচ্ছি বটে এদের নাম বলাতে, কিন্তু না বললে অপরাধ হয়ে যাবে। কামাল সাহেবের নাম না বললে আমার উপায় নেই, কারণ উনি এই মুহূর্তে এই মিডিয়া কমিশনের চেয়ারম্যান হয়েছেন, ইউএনডিপির ফান্ডেড বিভিন্ন কাজ করতেন এবং প্রতিদিন আওয়ামী লীগ আমলে এই যে আপনার ডেইলি স্টারে বা প্রথম আলোতে বা বিভিন্ন পত্রিকায় বাংলাদেশে প্রেস ফ্রিডম সবচেয়ে বিলো অবস্থানে দক্ষিণ এশিয়ার মধ্যে, ইভেন আফগানিস্তানের চেয়েও নিচে, এই কথাটা কেউ প্রশ্ন করে ওই সময় এগুলো লেখেনি। আজকের এই পরিস্থিতিতে এই মানুষগুলো কেউ কথা বলছে, তার মানে এই মানুষগুলো কিন্তু যখন কাজটা করেছে নিরপেক্ষতার ভণ্ডামিতে কাজগুলো করেছে। আমার প্রশ্নটা এই জায়গায়, আপনার বিএনপি যখন সরকার বিরোধী অবস্থান নিচ্ছে, বিএনপির পত্রিকা দিনকাল যখন ভূমিকা নিচ্ছে, আমি এটাকে মোস্ট ওয়েলকাম বলি যে এটা একটা প্রেশার গ্রুপ, তারা তাদের মতো করে কথা বলবেই। এটা সাংবাদিকতা, এটা থাকবে বিভিন্ন পেশাজী শিক্ষার মধ্যে বহু জায়গায় এটা থাকবে, এইটাকে আমি অপরাধ হিসেবে নেব না। কিন্তু এই মানুষগুলো আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে যখন কথা বলছে, নিজেকে এসে দাবি করছে নিরপেক্ষ, ইটস ডিজনেস্ট। আমি তো নিরপেক্ষ হতে বলিনি আপনাকে, আপনাকে কেন নিরপেক্ষ হতে হবে? আপনি অনেস্ট হন না। আমি শুধু এতটুকু দাবি করি যে আমি আমার সাংবাদিকতায়, জীবনাচরণে, কাজের প্রতিটি জায়গায় আমি অনেস্টি চাই। এই ইনি একটু আগে আমাদের মুন্নি আপা একটা কথা বলছিলেন না, যে আমি পরিবর্তন হয়নি,
আগেও প্রেস ফ্রিডম ছিল না বাংলাদেশের অর্থে, এখনো পরিবর্তন হয়নি। আমি সুস্পষ্ট ভাবে বলছি পরিবর্তন হয়েছে। এই সহজ সত্য কথাটা কেন আপনি বলতে পারেন না, বা আমি কেন বলতে পারি না? আমার রিস্ক আছে, ঝুঁকি আছে, আমি ওই কথাটাই বলতে চাচ্ছি যে উনি যখন ওনার অবস্থান থেকে কোনো ব্যাপার হাইডও করছেন, তখনও তার প্রতি আমার সদয় হওয়া উচিত। আসলে তার একটা পরিস্থিতি আছে, তার জীবন জীবিকা আছে, তার নিরাপত্তার প্রশ্ন আছে। পরিবর্তন হয়েছে, কি পরিবর্তন হয়েছে? 5 আগস্টের আগে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পর থেকে আজও পর্যন্ত কোনো দিন কোনো পত্রিকা অফিস জ্বালিয়ে দেওয়ার ঘটনা দেখেছেন? মুক্তিযুদ্ধের সময় ডেইলি পিপলস পত্রিকা অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছিল, পাকিস্তান সেনারা জ্বালিয়ে দিয়েছিল, ইত্তেফাকে হামলা হয়েছিল, অবজারভারের সামনে দৈনিক বাংলার ওই মোড়টাতে কামান সেট করেছিল। এই তো বাস্তবতা। কিন্তু মুক্তিযুদ্ধের এই পুরো ইতিহাসে বাংলাদেশে অনেকগুলো গণ আন্দোলন হয়েছে। এরশাদের 90-এর ছাত্র আন্দোলন হয়েছে, আওয়ামী লীগ বিএনপি কে উৎখাত করতে গিয়ে অনেকগুলো আন্দোলন করেছে। রাস্তাঘাটে সাংবাদিককে ধরে ধরে পেটানোর রেকর্ড দেখেছেন আপনি? আমি এই 5ই আগস্টের আগে জুলাইয়ের লাস্ট প্রথম দফার যে মানে জুলাইয়ের 19 তারিখের দিকে যে আন্দোলনটা যখন খুব বড় রকমের একটা পিক লেভেলে চলে গেল, ওই সময়ে তারপর আবার থেমে গেল, সরকার কারফিউ ইম্পোজ করার পরে থেমে গেল। ওই সময়টা আমি মিডিয়া নিয়ে আবার কাজ করেছি, জনে জনে আমি অন্তত 250 সাংবাদিকের সাক্ষাৎকার নিয়েছি। রাস্তায় ধরে 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 মিডিয়ার লোকজনকে পিটিয়েছে প্রত্যেক, এবং আন্দোলনকারীরা করেছে এগুলো, যারা আন্দোলন করছিল একটা পরিস্থিতি সৃষ্টির জন্য। আপনার এই 71 টেলিভিশন 4 আগস্ট 5 আগস্ট দুবার জ্বালিয়ে দেওয়া হয়েছে এবারে এই 24 তারিখে। আচ্ছা, 71 টিভি যদি আক্রান্ত হয়, তার প্রথম দায়িত্ব কি প্রতিনিয়ত তাদের হাউস জ্বালিয়ে দেওয়ার নিউজটা করবে না? 71 টিভি নিজের হাউস জ্বালিয়ে দিয়েছে, নিউজ করার সাহস পাচ্ছে? অন্যের কথা নিউজ পরে করবে, নিজেদের যে হাউস জ্বালিয়ে দিয়েছে। এটিএন নিউজ শুধুমাত্র আলপিন আর এই মানে পড়ে থাকা জিনিসপত্র ছাড়া একটা কম্পিউটার পর্যন্ত ছিল না, সব ভেঙে চুরে তছনছ করে লুট করে নিয়ে গিয়েছিল এটিএন নিউজ কার্যালয়টা। এটিএন নিউজ সেই নিউজ করতে পারতেছে? এটা তো সত্য কথা। এই যে আমাদের মুন্নিয়াপা যে হাউসটাতে কাজ করেছিলেন ডিবিসি নিউজ, এটা কয়েকদিন আগে আওয়ামী লীগের পৃষ্ঠপোষক একটি মিডিয়া ছিল না, সবাই জানে। হঠাৎ করে কি ঘটনা, কি রহস্য ঘটলো যে এই পত্রিকাটা আবার তার চেহারাটা বদলে ফেললো? এর পিছনে রহস্য তো আছে, মালিকানাগুলো পর্যন্ত দখল হয়েছে। তো যা ঘটেনি তা আমরা, আপনার সময় টেলিভিশন তার সবকিছু ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। আপনার পত্রিকার কথা যদি বলি, আমাদের সময়ে যেটা ইসের নাইমুল ইসলাম খানের যে আমাদের নতুন সময়, তারপরে আওয়ার টাইমস, ওটা বিশাল গ্রুপ, অনেক মানুষ কাজ করে, যতটুকুই বেতন পাক প্রচুর মানুষ কাজ করে। ওই বিল্ডিংটাতে কিছু রাখা হয়নি, সব লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনা অতীতে কখনো ঘটেছে? কে বলেছে পরিবর্তন হয়নি? পরিবর্তন তো হয়েছে। আমি গতদিন টক শোতে আপনাকে বলিনি যে একটা একটা করে এই প্রতিষ্ঠানগুলো যারা বানিয়েছিল সেই এডিটররা কোথায়? হোয়ার ইজ দ্য প্রবলেম? প্রবলেম তো শুধু একটা জায়গায় নয় যে শুধুমাত্র সরকার চাপ দিয়ে পরিবর্তন করলো, মানে সরাসরি ভিজিবল পরিবর্তন, সেটা তো না। পরিবর্তনের তো আরো অনেকগুলো ডাইমেনশন আছে। কি কারণে মালিক দুর্বল? মালিকরা কেন সরকারকে সন্তুষ্ট রাখার জন্য এডিটর পরিবর্তন করে, রিপোর্টার পরিবর্তন করে, আওয়ামী লীগ আমলে একরকম করে, বিএনপি আমলে একরকম করে? তার মানে ওই জায়গায় তো ব্যাপারটা আছে, তার বাণিজ্যটা। এই যে পত্রিকাটা বা ওই টেলিভিশন চ্যানেলটা, ওনার অনেক রকম ব্যবসা আছে, ওই ব্যবসার জায়গায় তো তার চাপ আছে। আপনার এই কয়েকদিন আগে আজাদ সাহেব সমকালের মালিক, তার বাড়িতে হামলা হয়েছে, মব হামলা হয়েছে। আপনার এখানে সমকালে হামলা হলে মিডিয়ার উপর হামলা হিসেবে দেখা যেত, কিন্তু মালিকের বাড়িটাতে যখন হামলা হয়েছে, গাজী টিভির মানে মালিক গাজী গোলাম দস্তগীর গাজীর সবগুলো কারখানা জ্বালিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন ধরুন পদ পদবীর যে দখলগুলো, এই যে পদ পদবীর দখল, আমার মুন্নিয়াপা পদত্যাগ করলেন গত কয়েকদিন আগে, তার আগ পর্যন্ত যে এডিটিং বা এডিটর বা গেট কিপিং সেটআপটার সঙ্গে উনি কাজ করে এসেছেন, ওই মানুষগুলো হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল কেন? তারা খারাপ মানুষ ছিল নাকি আজ যারা দখলে গেছেন তারা খারাপ মানুষ বা ভালো? আমি তো আমার সহকর্মীদের নাম উচ্চারণ করে, যারা আজকে ধরুন দৈনিক যুগান্তরের এডিটর সাইফুল আলমের কথা বলি, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক সাইফুল আলম আজকে নেই। আচ্ছা, আমি ওনার নামটা বলছি, কে ওই চেয়ারটা দখল করেছেন তাকে আমি নাম উচ্চারণ করে ছোট করবো না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কাজগুলো তো মানে যারা যারা দখলদার এই মুহূর্তে সকল মিডিয়াতে অনেক মানুষ আছে সরাসরি বিএনপির পদে অধিষ্ঠিত, তারা এসে চেয়ারগুলোতে বসেছে।
রাজনৈতিক জামায়াতে ইসলামের পদে অধিষ্ঠিত দখল করেছে আপনার প্রকাশ এবং আরো কি ব্যবসা প্রোটেকশন দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ যাদের একটা সংযোগ আছে এই ধরনের মিডিয়ার লোকজনকে গুরুত্বপূর্ণ চেয়ারে এবং বাণিজ্যিক চেয়ারও গ্রুপ অফ কোম্পানিজের বাণিজ্যিক চেয়ার গুলো তো বসানো হয়েছে। এটা রিয়েলিটি, পরিবর্তন হয়েছে না কেন বলবেন না? আমি সবচেয়ে আপনি যদি অনেস্ট হন, আপনি যদি সৎ হন, এই কথাগুলো বলার অবস্থান নেই কেন ভাই? আমাকে আমি যে এই কথাগুলো বলছি, আমার বিপদ নেই, আমার সন্তান নেই, সাম্প্রদায়িক আঘাতটা যদি আপনি এই অংশটা বলতে বলেন, আমি পরবর্তীতে আরেকবার বলবো। আগে অন্যদেরকে যদি বলতে চান, আমি টোটাল মিডিয়ার সেটআপটা দেখাই দিব যে সাম্প্রদায়িক অভিঘাতটা কিরকম এসেছে, একটা ভয়াবহ রকমের। এইটা নিয়ে এবারেও আমি যে আইএফজে রিপোর্টের একটি অংশ বিশেষে আমার এটা পার্ট ছিল, আমাকে নির্দেশনা দেওয়া হয়েছিল, আমি আপনার কাছে তুলে ধরতে পারবো। খুব ভয়াবহ অবস্থা দেশের মিডিয়া, একদিকে মব, একদিকে সরকারের চাপ, এবং পুরস্কৃত এই মানুষগুলো, এই গোলাম মর্তুজাদের মতো মানুষগুলো বা প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি লেভেলে যারা গেছেন, এই মানুষগুলো এরা সবাই একটা মানে এর অংশ, তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবার আমি বুঝতে পারছি আপনি যে প্রশ্নগুলো করলেন সেগুলো কি আমার উদ্দেশ্যে, নাজিন মুন্নির উদ্দেশ্যে, নাকি মঞ্জু ভাইয়ের উদ্দেশ্যে? আমাদের আত্মসমালোচনা, টোটাল বাংলাদেশকে জানতে হবে, মানুষকে, আমাদের দর্শক পাঠক সবাইকে জানতে হবে যে আপনি কোন পার্সপেক্টিভে আমাকে মূল্যায়ন করছেন। মিডিয়াকে, সরকারকেও জানতে হবে, দেশি বিদেশি সবাইকে জানতে হবে। এ আমাদের আত্মসমালোচনা। এটা ওই মুন্নিকেও অ্যাটাক করে না, আপনি সুলতানা রহমান বা আমাকে, আমরা একটা পরিস্থিতিতে কাজ করি, এই বাস্তবতাগুলো বুঝতে হবে। মঞ্জু ভাই, এখন ধরেন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই যে বাংলাদেশে এখন সাংবাদিকদের পক্ষে কাজ করা প্রায় অসম্ভব। যে কারণে আমার নিজের কাজকর্ম ফেলে এখন এই কাজগুলো করতে হচ্ছে। আমার মনে হচ্ছে আমি আমার দেশের জন্য কাজ করছি, এরকম সময়ে আমার দেশের জন্য কাজ করাটাই আমার জরুরি। এখানে এই যেটা পুলক ঘটক বলেছেন, নিরপেক্ষতা একটা ভণ্ডামি, এখানে আমার কোনো নিরপেক্ষতা নেই। আমি বুঝি আমার মুক্তিযুদ্ধ আমার অহংকার, আমার গর্ব। সেখানে আমাদের রাজনৈতিক ভেদাভেদ বাংলাদেশে কেন, পৃথিবীর সব জায়গাতেই থাকে, কিন্তু দেশের প্রশ্নে কোন রকম আপোষ চলে না। আজ বাংলাদেশ, আমি বলবো একটা মানে জঙ্গিদের তারা আক্রান্ত। বাংলাদেশ একটা উগ্র ধর্মীয় উন্মাদদের দ্বারা আক্রান্ত। তার উপরে কতগুলো লেবাস দেখি। এখন যদি বলেন এটি আমার মতামত, না, এটি আমার মতামত, এটি সামগ্রিক পরিস্থিতি থেকে আমি যেটা অনুধাবন করি এবং যে সমস্ত তথ্য উপাত্ত আমার কাছে রয়েছে, সেটির উপরে একটির উপরে আরেকটি তথ্য সাজিয়ে এই সিদ্ধান্তে আমি উপনীত হই। ভুল হলে ধরিয়ে দেবেন। মঞ্জু ভাই, যে পরিস্থিতি, এখান থেকে আমাদের উত্তরণের পথটি কোথায়? কোনো কি আদৌ কোনো সুযোগ, সম্ভাবনা? কে এত বড় ঝুঁকি নেবে দেশে থেকে? পুলক ঘটক অনেক সাহসিকতার পরিচয় দিচ্ছেন, আপনি অনেক সাহসিকতার পরিচয় দিচ্ছেন, মুন্নি অনেক রকম চাপের মধ্যে আছে, সেটি আমি জানি। তো কে এগিয়ে আসবে? কে? যখন এরকম একটা মেটিকুলাস ডিজাইন থাকে, একটা সংঘবদ্ধ চক্র থাকে, আমি বলবো মিডিয়া ফাঁকরা যখন গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরে, তখন তার বিরুদ্ধে এক নাজনীন মুন্নি, এক পুলক ঘটক, এক সুলতান, নাথিং। মঞ্জু ভাই, আমি খুব দুঃখিত যে আপনার আজকে অনুষ্ঠানের যে শিরোনাম, সেই শিরোনামের ধারে কাছেও কোনো বক্তা নেই, ইভেন আমিও। তো শিরোনামের বিষয়টি যেটা ছিল সেটি নিয়ে কিন্তু এখন পর্যন্ত কেউ কথা বলিনি আমরা, অথচ সময় পার হয়ে গেছে 1 ঘন্টা 6 মিনিট। তো আমি এইভাবে ঠিক এই যে কূটতর্ক এইটা করতে ঠিক অভ্যস্ত না, আমার কাছে ভালো লাগে না এটা। বিষয়টা হলো যে আমি কি বলতে চাচ্ছি সেইটাকে পরিষ্কার করে বলা। এইখানে আমি তো কিতাব পাঠ করতে আসি নাই, বা রামায়ণ পাঠ করতে আসি নাই, বা প্রতিপাঠ করতে আসি নাই। আমার বক্তব্যটা হচ্ছে আপনি কি জানতে চাচ্ছেন সেটা পরিষ্কার করে আমাকে বলবেন। আমি আমার যদি যেটা জানা থাকে, জানা থাকলে বলবো, জানা না থাকলে আমি আত্মস্বীকৃতি জানাবো যে আমি এটা জানি না। আপনার প্রশ্নটা হচ্ছে সাংবাদিকদের চাকরিচ্যুতির মিছিল থামবে কবে? আমি এই প্রশ্নে কথা বলতে চাই। আমি পুলক ঘটকের প্রশ্নেও কথা বলতে চাচ্ছি না, নাজনীন মুন্নির প্রসঙ্গেও ওই যে উনি ছিলেন কি ছিলেন না এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না, ওগুলো আউট অফ টপ। বিষয়টা হলো যে পৃথিবীতে রাজনীতির বাইরে কোনো কিছু না, এটি বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত অংশ সাংবাদিকরা অস্বীকার করে।
পুলকদা এখানে আপত্তি করতে পারেন, আপত্তি করলে পরে করবেন। বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত অংশ সাংবাদিকদেরকে আমি এই জন্য বলছি যে একজন সাংবাদিকরা কিন্তু পিএইচডি না, কিন্তু একজন পিএইচডি ডিগ্রিধারী যে ব্যক্তিটি যে জ্ঞান অর্জন করেন দীর্ঘদিন পড়াশোনা করে একটা সাংবাদিক, তার কর্মজীবনের শুরু থেকে তার কর্মজীবনের শেষকাল পর্যন্ত তার থেকে বেশি জ্ঞান অর্জন করেন সমাজের একেবারে নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত সব জায়গা থেকে জ্ঞান অর্জন করেন। জ্ঞানকে যদি আমরা ইউনিট ধরি, আইডল ধরি, তাহলে একজন সাংবাদিক হচ্ছে সমাজের সবচেয়ে আলোকিত অংশ। সেই অংশটা স্বীকার করে না যে পৃথিবীর কোনো কিছুই রাজনীতি ছাড়া নেই। এইটি বললেই তারা বলে যে এটি হলো এই বামাতিদের কথা, বামপন্থীদের কথা, মার্ক্সবাদীদের কথা, এরকম বিশ্রী বিশ্রী শব্দ ব্যবহার করে। তো যেহেতু এটি রাজনীতির একটা অঙ্গ সাংবাদিকতা, এবং সাংবাদিকতাকে আমি আগেই বলেছি এটি কর্পোরেট হাউসের আন্ডারে চলে গেছে, এটি আর সাংবাদিকতা নেই। কর্পোরেট হাউসটি যেভাবে চলবে সাংবাদিকতাও সেইভাবে চলবে। এবং আরো ডেভেলপমেন্ট ঘটেছে, কর্পোরেট হাউসগুলো এখন কাবালের আন্ডারে চলে গেছে। কাবাল শব্দটা সম্পর্কে বাংলাদেশের মিডিয়া একেবারেই ওয়াকিবহাল না, খুব অল্প কয়েকজন মানুষ জানেন যে কাবাল গোষ্ঠী কারা নিয়ন্ত্রণ করে। তারা এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো লোককেও তারা নিয়ন্ত্রণ করতে পারে, সকাল বিকাল নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারে। তো এই কর্পোরেট হাউসগুলো তার কর্মীকে বলি দেবে তার স্বার্থের প্রয়োজনে। সুতরাং সাংবাদিকদের চাকরিচ্যুতির মিছিল এটি বন্ধ হওয়ার মতো না, এটি বন্ধ হবেও না। আর আপনি যদি পলিটিক্যাল হন তাহলে আপনাকে সৎ সাহস নিয়ে স্বীকার করতে হবে যে হ্যাঁ আমি পলিটিক্যাল, কারণ পলিটিক্সের বাইরে কোনো কিছু নেই, কোনো কিচ্ছু নেই। এমনকি সন্তানকে যে মাতৃদুগ্ধ দেওয়া সেটার ভেতরেও রাজনীতি আছে। তো সুতরাং আপনি একটি সরকারের পক্ষের একটি হাউসে বসে নিরপেক্ষতা দেখাতে যাবেন, নিরপেক্ষ বলে কোনো শব্দ পৃথিবীতে নেই, কোনো কিছুই নিরপেক্ষ না, সবকিছুই পক্ষাবলম্বন করে। তো আপনি সেই হাউসটিতে বসে সরকারের বিপক্ষে সমালোচনা করলে আপনার চাকরি থাকবে না। আর যদি আপনি বিবেকের দ্বারা তাড়িত হন তাহলে সরকারের যত সব অপকর্মগুলো আছে আপনাকে কোনো না কোনো এক সময় সেটা বলতে হবে, কোনো না কোনো মাধ্যমে আপনাকে বলতে হবে, যদি আপনি মানুষ হন, তাই না, সংবেদনশীল মানুষ হন। তো সংবেদনশীল মানুষ হলে আপনি যখন সরকারের সেই অপসিদ্ধান্ত গুলোকে আপনি প্রতিবাদ করবেন, আপনার চাকরি থাকবে না, স্বাভাবিক ব্যাপার, আপনার জীবন থাকবে না। পৃথিবীতে বহু সাংবাদিক মারা গেছে, গাজাতে এইবারই অন্তত 1/2 ডজন সাংবাদিক মারা গেছে, ইরাক যুদ্ধে মারা গেছে, সিরিয়া যুদ্ধে মারা গেছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধে বহু সাংবাদিক মারা গেছে, কেউ তো খোঁজ রাখে না। সেখানে নিরপেক্ষ পক্ষ বলে কোনো কথা না, সে তার দায়িত্ব পালন করতে গেছে, সে গুলির মাঝখানে পড়ে গেছে, মারা গেছে। কিন্তু যদি সেই রাষ্ট্রটি অসভ্য রাষ্ট্র না হয় তাহলে সেই রাষ্ট্রটি সেই সাংবাদিকদেরকে বীরের মর্যাদা দেয়, তাদের পরিবার প্রয়োজনকে প্রতিপালন করে। আনফরচুনেটলি আমরা এরকম কোনো দেশে বাস করি না, আমরা একটি স্টুপিড টাইপের সমাজে বাস করি। তো সেইখানে এই যে মালিক পক্ষ তারা রাজনৈতিক যে পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা নিজেরা যে বদলে যায়, এটা নতুন কিছু না, সবসময় বদলে গেছে। তো এখন সাংবাদিকদের উপর যে টর্চারিংটা হচ্ছে, আমার কথা হলো যে আপনি সরকারের পক্ষে বিপক্ষে সেটা পরের প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে আপনার পেশা, আপনার পেশাটাকে কোন জায়গায় নামিয়ে আনা হয়েছে। আপনার সেই পেশাটাকে রক্ষা করার জন্য আপনাকে উদ্যোগী হতে হতো, কেন হয়নি? 71 টিভি ভাঙা হয়েছে, সময় টিভি ভাঙা হয়েছে, প্রথম আলোর সামনে জিয়াফত করা হয়েছে। এই ঘটনাগুলো বাংলাদেশের ইতিহাসে তো নতুন, একেবারেই নতুন ইতিহাস, বাংলাদেশের ইতিহাসে আগে ঘটেনি। কেন সাংবাদিকরা পারতো না 2 দিন পত্রিকা বন্ধ রাখতে? ডিএফইউজে তো বহু আছে, বড় বড় নেতা আছেন, আর ভুইয়া আছেন বড় বড় নেতা, একসময় তো কি ছিলেন তা তো আমরা জানি, তাকে চিনি তো, এখন তিনি সভাপতি, সাধারণ সম্পাদক। শুধু একটাই সংযোজন করি একটা লাইন আপনার কথার মধ্যে, যে প্রতিরোধ করা বা অবস্থান নেওয়া, এইটা ওই মুহূর্তটা সম্ভব ছিল না আপনাকে। না আমি বিশ্বাস করি না, আমি এটা বিশ্বাস করি না ভাই, প্রতিরোধ করা না। সবচেয়ে দুঃসাহসী যদি কয়েকজন থাকে তার মধ্যে নিজেকে একজন মনে করি, আমি নিজেও দেখেছি। আপনি যদি সব কথা বলেন কিভাবে হবে? আমি প্রতিরোধের কোন কথাটা বলছি?
আপনি মিছিল করে গণভবন ঘেরাও করতে যাবেন না, সাংবাদিকের কাজ না ওইটা। আমরা কি দেখি আমরা যখন দেখি যে ফটো সাংবাদিকদের কাউকে কিছু বলেছে, ফটো সাংবাদিকরা ক্যামেরা প্রেস ক্লাবের সামনে রাস্তার উপরে রেখে গোল হয়ে বসে থাকে, এটা একটা প্রতিবাদ। পত্রিকা অফিসে এটা ঘটনা, অনেক অনেক পত্রিকা ব্ল্যাঙ্ক রেখে দেয় একটা কলাম, আগে দেখেছি আমরা, প্রতিবাদ। একটা কালো একটা সিঙ্গেল কলাম বা একটা 2 ইঞ্চ কলাম একটা কালো রেখে দেয়, এটা প্রতিবাদ। আপনি যখন আপনার হাউসগুলো আক্রান্ত হলো, আপনার কর্মীরা আক্রান্ত হলো, আপনার কর্মীরা মারা গেল, আপনার কর্মীরা বলছি আমি আপনার হাউসের কর্মী না, আপনার পেশার কর্মী, আপনার সহ পেশার লোক মারা গেল, আপনি কি করতে পারতেন? আপনারা সবাই মিলে বসে আপনারা বলতে পারতেন আজকে বাংলাদেশে 3 দিন সংবাদপত্র প্রকাশ হবে না। 3 দিন সংবাদপত্র প্রকাশ না হলে বাঙালি জাতির পেটে ভাত জুটবে না, ব্যাপারটা এরকম না, কিচ্ছু হতো না। কিন্তু এইটা একটা আন্তর্জাতিক একটা পরিচিতি পেত, এইটা সরকারকে একটা বার্তা দিত যে আমি যে বিষয়টির উপর সবচেয়ে বেশি নির্ভর করি, একটা সরকার সে যদি অবৈধ হয়, সে যদি দখলদার হয়, সে প্রথম টার্গেট করে সংবাদপত্রকে, মিডিয়াকে। কারণ মিডিয়া তার সমস্ত অপকর্মগুলোকে জায়েজ করাইতে পারে, লেজিটিমেসি দিতে পারে। সেই জন্য সাংবাদিকদের বা সংবাদপত্রের লোকদের উচিত ছিল, সরকারের যদি যারা পক্ষে না, তাদের উচিত ছিল অন্তত প্রতিবাদ স্বরূপ 1 দিন কর্মবিরতি করা, 2 দিন কর্মবিরতি করা। তারা কেউ কিচ্ছু করেনি, তার মানে কি হচ্ছে? তারা অলওয়েজ ভালনারেবল। আজকে ডক্টর ইউনূস চলে যান, কালকে শেখ হাসিনা ফিরে আসুক বা বিএনপি ক্ষমতায় আসুক, এই লোকগুলো নতুন উদ্যমে নতুন সরকারের গুণগান গাওয়া শুরু করবে। সুতরাং এখানে চাকরি যাওয়া এবং না যাওয়া, বা সাংবাদিক মরে যাওয়া বা মরে না যাওয়া, সংবাদপত্র অফিস পুড়ে যাওয়া বা পুড়ে না যাওয়া, এতে বাংলাদেশের 18 কোটি মানুষের কিচ্ছু যায় আসে। ধন্যবাদ। বুঝতে পেরেছি। আপনি আগেই বলেছেন যে যে মেটিকুলাস ডিজাইনের কথা গণমাধ্যম নিয়ে বলা হচ্ছে সেটি আসলে 1/11 থেকেই মানে রচিত হয়েছে। মনে আপনার কাছে কি মনে হয়? মনে করেন এখন আর তখন এটা কি সমান? না, এখন আর তখন না। আপনি আমাকে বলছেন? না, আমি এটা মুন্নিকে জিজ্ঞেস মঞ্জু ভাই করছি। উত্তরটা দেন, মঞ্জু ভাইয়ের কাছে উত্তরটা শুনি, শুনতে ভালো লাগতেছে। এখন আর আচ্ছা, তখন মঞ্জু ভাই বলেন। শুনে তারপরে আসি। আপনি আরেকবার প্রশ্নটা করুন। মানে এখন আর তখন গণমাধ্যমের জন্য সমান কিনা? গণমাধ্যমের জন্য সরি সমান কিনা? আমার অডিওতে কি ঝামেলা হলো? হ্যাঁ, সেই সময়কার আর এই সময়ের কথা বলছেন? না, সমান না। না, সমান না। সমান না এই জন্য যে সেই সময়ও কিন্তু মানুষ ঘুষ খেত, এখনো মানুষ ঘুষ খায়। সেই সময় মানুষ 3 বেলা ভাত খেত, এখনো মানুষ 3 বেলা ভাত খায়। তার মানে এগুলো সমান না। সেই সময় যেটা ছিল সেটি হচ্ছে মানুষের আত্মমর্যাদা ছিল। আমার আত্মমর্যাদা ছিল সেই সময়কার মানুষের। তারা বলতো যে আমি যে নিউজটি করেছি, আমি আমার দিয়ে একটি ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমার জীবন শুরু করেছিলাম 250 টাকা বেতনের চাকরি দিয়ে, রিপোর্টিং দিয়ে। এবং আমার রিপোর্টিং এর যে পত্রিকায় কাজ শুরু করেছিলাম তার 4 দিনের মাথায় আমি চাকরি ছেড়েছিলাম, 4 মাস না। আমি কেউ বিরক্ত হবেন না প্লিজ, কারণ আমি যে ঘটনাটি রিপোর্ট করেছিলাম, একটি মেয়েকে হাসপাতাল থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। মেয়েটির বাবা অসুস্থ, আর কেউ নেই পৃথিবীতে, সেই বাবা দেখভাল করার জন্য মেয়েটি ওখানে ছিল। 13-14 বছর বয়স, তাকে তুলে নিয়ে যেয়ে রেপ করেছে। রেপ করার পরে মেয়েটি মারা গেছে বা তাকে মেরে ফেলা হয়েছে। এই ঘটনাটি ওই যেদিনই আমি রিপোর্টটি করেছি, ওই রিপোর্টটি ছাপার আগে জনৈক ঢাকার এক বিশেষ সাংবাদিক, তিনি আবার এট এ টাইম সরকারের কয়েকটি গোয়েন্দা সংস্থার হয়েও কাজ করেন, তিনি রিপোর্টটি কিল করে দিয়ে বললেন মেয়েটি হারিয়ে গেছে। আমি প্রতিবাদে চাকরি ছেড়ে দিয়েছি। এখন ঘটনা হলো যে আমার ওইটুক ক্ষমতা ছিল চাকরি ছাড়া, এর বেশি ক্ষমতা ছিল না। কিন্তু এই বেশি ক্ষমতা থাকলে কি করতাম আমি ওই যে থামালো ঢাকার যে স্টাফ রিপোর্টার মফস্বলে বসেও কাজ করে এবং কয়েকটি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করে, তাকে একটা থাপ্পড় দিয়ে তার 3টা দাঁত ফেলতাম অন্তত, কিন্তু পারিনি। আমার সামর্থ্য ছিল চাকরি ছেড়ে দেওয়া। এখন ওই সময় যেটা ছিল আর এই সময় যেটা হচ্ছে, ওই সময়ে নোহা গাড়িতে চড়া সাংবাদিক ছিল না। সেই সাংবাদিকরা আত্মমর্যাদা নিয়ে কাজ করেছে। আত্মমর্যাদা নিয়ে কাজ করার কারণে তারা যে দল করেছে সেই দলের প্রতি লয়াল থেকেছে। নির্মল সেনের নিজস্ব পার্টি ছিল, সেই জন্য তিনি তার পার্টির প্রতি লয়াল থেকেছেন। কিন্তু যে ব্যক্তিটি কোনো দল করেনি, সেই ব্যক্তিটি সাংবাদিকতাকেই পেশা হিসেবে ধরে নিয়েছে। এই জায়গাটায় এসে এখন বাংলাদেশে এসে যেটা হচ্ছে যে বিএনপি সাংবাদিক বলে কেউ নেই, আওয়ামী লীগ সাংবাদিক বলেও কেউ নেই, জাতীয় পার্টির সাংবাদিক বলেও কেউ নেই, সবকিছু হয়ে গেছে ভালনারেবল।
এখন যখনই দেখবে পাওয়ার যার হাতে, ওই সাংবাদিকরা সঙ্গে সঙ্গে ওই সাংবাদিক হয়ে যাবে। আজকে কি আপনি মনে করেন যে এই যে প্রেস মিনিস্টার হয়ে বসে আছেন যে ভদ্রলোক আমেরিকাতে, বাম রাজনীতি জানে বলে নিজেকে দাবি করে, বাম রাজনীতি কিচ্ছু জানে না, সে কিছুই জানে না। সে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য আগের একটি টকশোতে আমি খারিজ করেছি। তার যদি হ্যাডম থাকে সেই বক্তব্য নিয়ে আমার সামনে বসুক, খারিজ করুক, যে সে বলেছে যে আপনি যদি বিপ্লবে হেরে যান তাহলে আপনি মরে যাবেন, আর আপনি যদি বেঁচে থাকেন তাহলে তাকে আপনাকে মেরে ফেলতে হবে। কোথায় পাইছে এগুলো? সে বাম রাজনীতি নিয়ে পড়াশোনা করছে। এখন এই ব্যক্তিটিকেই দেখবেন যে বিএনপি ক্ষমতায় আসলে বা আওয়ামী লীগ যদি আবার ফিরে ক্ষমতায় আসলে কত দ্রুত সে তার ভোলটা চেঞ্জ করে ফেলে। এই ভোল চেঞ্জটা আজ থেকে 3 দশক 4 দশক আগে বাংলাদেশে ঘটতো না, এখন ঘটে। আপনার কাছে এখন আর তখন জানতে যাচ্ছি, ওই যে 16 বছরের কথা আপনি বলেছেন, সেই 16 বছর আর এখন 1 বছর, 16 বছরের সাথে 1 বছর কেমন করে তুলনা করি? 1 বছর মানে এই 1 বছর কেমন দেখছেন? আগে 16 বছর। আমি বলছি একটা কথা আগে বলে নেই। সেখানে হচ্ছে শ্রদ্ধেয় বঞ্জু ভাই আছে এবং পুলকদা আছেন, বক্তব্য অসাধারণ সুন্দর। শুধু একটা জিনিস আমি ক্লিয়ার করি, সবার ব্যক্তিগত মতামত থাকে, ব্যক্তিগত জায়গা থাকে, ব্যক্তিগত বিচার বিবেচনা আলাদা আলাদা। সব নিরপেক্ষতা মানে ভণ্ডামি, এই শব্দটা আমি নিলাম। আপনারা বলতে পারেন আপনি না নিলে কি হয়, কিন্তু আপনি যখন বলেন নিরপেক্ষতা মানে ভণ্ডামি, এই দেশের 40 থেকে 45% মানুষকে আপনি ভণ্ড করছেন। যে 40 থেকে 45% মানুষ ভাবে আমি কাকে ভোট দিব, তারা ফ্লোটিং ভোটার। যখন এই দেশে রোটেশনালি আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় আসতো, তখনকার হিসাব অনুযায়ী 30 থেকে 35% আওয়ামী লীগের ভোটার, 30 থেকে 35% বিএনপির ভোটার, এবং এই বাকি শতাংশটা ফ্লোটিং ভোটার, যারা কোনো দলের না, যারা যে ভালো করে না তা দেখে পরের বার ভোট দিতেন। আপনি যখন বলবেন নিরপেক্ষতা মানে ভণ্ডামি, আপনি ওই সাধারণ মানুষকে ভণ্ড বলছেন। আমি সাংবাদিক হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে সেটা তীব্র প্রতিবাদ করলাম। দ্বিতীয় কথা, আপনি যদি মনে করেন সাংবাদিক মানে আমার আওয়ামী লীগ এবং বিএনপি হতে হবে, এটা আমি বিশ্বাস করি। কারণ সাংবাদিকও নিরপেক্ষই থাকার কথা। আপনি ঝান্ডা উড়াচ্ছেন আমি আওয়ামী লীগের, আপনি ঝান্ডা উড়াচ্ছেন আপনি বিএনপির। বিএনপি ক্ষমতায় আসবে বলে আসার আগে আওয়ামী লীগের সব পগার পার, আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বিএনপির সব পগার পার। তাহলে আপনি আবার এইখানে দাঁড়িয়ে বলবেন সাংবাদিকরা তো না, সেফ না। কেন সেফ থাকবেন? কি কারণে? মানে আপনি একটা ঝান্ডা উড়াইয়া একটা দলের সমর্থন করছেন, ওই দলকে আপনি নানাবিধ আপনি তার সমালোচনা করেন নাই, তার বিরুদ্ধে প্রতিবাদ করেন নাই, জনগণ দম বন্ধ হয়ে মরে যাওয়ার অবস্থা হয়েছে, জনগণের কথাটা যা বলেন নাই। ওই আপনি দল করেন বলে সেই দলের কথাটা আপনি যা বলছেন, আপনি করেন ভাই সেই দল, আমি তো করি না। আমি জনগণ হিসেবে চাই আমার কথা আপনি যা বলেন। আপনার কাছে এই ক-খ সরকারের আদর্শ ভালো লাগে, তাদের কথা ভালো লাগে, বক্তব্য ভালো লাগে, আপনি চান তারা থাকুক, আমি তো চাই না। কিন্তু তাই বলে আপনি আমার প্রতিনিধি হিসাবে, সাংবাদিক হচ্ছে জনগণের প্রতিনিধি, সে কি কোনো কিছু নির্ধারণ করতে পারে? আপনার ব্যক্তিগতভাবে নানা পছন্দ থাকতে পারে, কিন্তু আপনি যখন সংবাদ, আপনি যখন কলমটা ধরবেন, আপনি যখন স্ক্রিনে দাঁড়াবেন, আপনি তখন জনগণের প্রতিনিধি। জনগণের যা কষ্ট হচ্ছে, জনগণের যা চাওয়া, জনগণের যা পাওয়া, আপনি সেটা বলবেন। আমার ছোট বাতে বেটে বন্ধু ভাই আছে, অনেক বড় মানুষ, লোকদাও অনেক বড় মানুষ। আমি আমার বিবেচনা বলতেছি এবং আমি এটা বিশ্বাস করি। হ্যাঁ, আমি তীব্র রকমের সেটাও আমার কাছে অপছন্দ এবং সেটা আমি মোটেও এটা সমর্থনযোগ্য না যে কোনো একটা নির্ধারিত দল যে প্রকাশ্যেই বলছে সে একটা দলের মুখপাত্র, সেটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। তাকে তার মতো করে, আপনি জানেন সে আওয়ামী লীগের কথা বলবে, তাকে জ্বালিয়ে দিতে হবে কেন? সে তো কোনো কিছু আড়াল করছে না, সে তো বলছে আওয়ামী লীগের কথা, সে বলছে বিএনপির কথা, আপনি জানেন। তার মানে সে বলুক, তার কথা বলুক। নয় দিগন্ত বলবে জামাতের কথা বলুক, আমরা তো জানি। সেটা কেন বন্ধ করে দিতে হবে? সেটা কেন জ্বালিয়ে দিতে হবে? কোন সাংবাদিক যদি বলে আমি আওয়ামী লীগের সাংবাদিক, আওয়ামী লীগের সাংবাদিককে আর বলতে হয় আমি আওয়ামী লীগের সাংবাদিক? আওয়ামী লীগের সাংবাদিক তো দেখলেই বোঝা যায়, কথাবার্তাতেই বোঝা যায় সে আওয়ামী লীগের সাংবাদিক। তাহলে সে আওয়ামী লীগের সাংবাদিক, সে বলুক। তাকে আপনি যুক্তিটা হারান, তর্কে হারান, তাকে বলেন যে এইটা আপনি বলতেছেন এটা ভুল, তার মানে তাকে আমি চাকরি থেকে বের করে দিলাম, তার মানে আমি তাকে থাকতে দিলাম না, তার জীবন হারাম করে দিলাম, তার স্বাভাবিক জীবন হারাম করে দিলাম, তার পারিবারিক জীবন হারাম করে দিলাম। বন্ধু বান্ধব পর্যন্ত ছাড়তেছে না, আমাদের বন্ধু বান্ধবকে যায় নানাজন নক করতেছে। এটা তো খুবই প্যাথেটিক। আমার দায়িত্ব আমার,
এগুলো কি? এখন ঘটনা হচ্ছে এই যে আপনি বলেন সাহস থাকলে বলেন যে কারা আসলে দখল করছেন। হ্যাঁ, সাহস কেন থাকবে না? মিডিয়া কে দখল করছে আপনারা কি কেউ জানেন না? মিডিয়া কে দখল করছে? জাস্ট পট পরিবর্তন হয়েছে, জাস্ট এক দল থেকে আরেক দল চলে গেছে, আরেক দল এসে ভাবতেছে আরে আমার তো এত লোক এখনো পর্যন্ত কিছু হয় নাই, আমি বোধহয় টিভি স্ক্রিনটা পেলেই নাজনীন মুন্নি হইতে পারবো, আমি টিভি স্ক্রিনটা বাড়াইলেই আমি বোধহয় অনেক বড় স্টার হয়ে যাইতে পারবো। ওই রকম হইলে গেল 16 বছরে 16 কোটি স্টার জন্মাইতো, 16 বছরে 16 কোটি নেতা জন্মাইতো, 16 বছরে 16 কোটি সাংবাদিককে সব মানুষ চিনত। এত সহজ না, কিন্তু তারা মনে করে যে তুই আওয়ামী লীগের 16 বছরে বড় হয়েছিস, এখন আমি আসছি, আমি আইসা তুই কোথাকার কে, তুই চলে যা। এই যে পথ পরিবর্তন, আমি কেন তাদের দোষ দেই না জানেন? দোষ দেয় না কারণ এটা ঘটেছিল আগে, সেটারই প্রতিশোধ এইটা। কাজে এই যে পরিবর্তন, এই যে মঞ্জু ভাই বললো যে সাংবাদিকের চাকরি যার মিছিল থাকবে, কখনোই না। আপনি এখন এই যে মিছিল চলবে, এক গ্রুপ এসে এই সাংবাদিকদের বের করবে, আরেক গ্রুপ 2 দিন পরে আসবে, তারা আরেক সাংবাদিকদের বের করবে। সাংবাদিকদের এরকম বের হওয়ার মধ্যেই থাকবে, কারণ যতদিন পর্যন্ত আমরা বিশ্বাস করব যে সাংবাদিকতাও চলে রাজনীতির মাধ্যমে এবং সাংবাদিকরাও কোনো না কোনো দলের, যতদিন পর্যন্ত আপনারা সাংবাদিকদের প্রমাণ না করতে পারবেন সাংবাদিক নিরপেক্ষ ভাই জনগণের কথা বলে, ততদিন পর্যন্ত কোনোদিন এই চাকরি মিছিল যাওয়া বন্ধ হবে। পুলক ঘটক, আনমিউট করেন। আচ্ছা, আমি একটা নিরপেক্ষতা এবং পক্ষপাতের একটা দৃশ্যমান রূপ আছে আমাদের সাংবাদিকতায়, পত্রিকাগুলো বাদ দিয়ে অ্যাক্টিভিজমের জায়গায়। সেটা খোলামেলা বলেই কথাটা বলি, সেটা হচ্ছে যে ধরুন সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন 2 ভাগে বিভক্ত, একই নামে 2টো সংগঠন, একটি প্রো বিএনপি, একটি প্রো আওয়ামী লীগ। এই কথাটা স্বীকার করে না নাম ধরে, কিন্তু বাস্তবে হচ্ছে একটি প্রো আওয়ামী লীগ এবং এটা 2টো ইউনিয়ন, এবং একসময় একটা ইউনিয়ন ছিল। এই এখন একই নামে 2টো ইউনিয়ন। এখন আপনাদেরকে আমি একটা ইউনিয়নের যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের বহুবার নির্বাচিত হয়েছি, আবার ফেডারেশনে আমি জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি, বুলবুল ভাইয়ের কমিটিতে ছিলাম, আলতাফ ভাইয়ের কমিটিতে ছিলাম, কাজ করেছি। আচ্ছা, এই কাজ করার কথা বাদ দেন না, আমার এই নেতৃত্বের যে ওই জায়গাটা, ওটাকে বাদ দিয়ে মাঠে আপনি বলেন তো যে লোকগুলো আওয়ামী লীগ আমলে এই বিএনপি ফোরামের নির্বাচিত নেতৃত্ব ছিল, বা এখন শুধুমাত্র বিএনপি বা জামাতের অ্যাক্টিভিস্ট হিসেবে তার বা দায়িত্ব, মানে সে খুব গুরুত্ব হিসেবে এই মুহূর্তে সমালোচনা করলে তার পুরস্কৃত হয়, তো এই মানুষগুলোর কয়জন উৎপল দাসকে যখন বেশ কয়েক মাস মিসিং, গুমের বিরুদ্ধে মুভমেন্টটা আমি দাবি করে বলি যে আমি তো একটা ফোরামের প্রতিদিন মানববন্ধন করেছি, প্রতিদিন রিপোর্টার শুনে, যতক্ষণ পর্যন্ত উদ্ধার হয়নি। আচ্ছা, আমরা তো নিঃসন্দেহে সরকার বিরোধী অবস্থান ছিল না, আমাদেরকে শেষ করতে হবে, বুঝতে পেরেছেন? আমাদেরকে শেষ করতে হবে। আমরা দেখুন, এই যে আমি যে প্রতিবেদনটি দেখলাম, যে মেটিকুলাস ডিজাইন, ধরেন বাংলাদেশে ঠিক আছে অনেক দলাদলি আছে, আওয়ামী লীগের সাংবাদিক, বিএনপি সাংবাদিক, জামাতের সাংবাদিক, এবং কে কোন ঘরানার সাংবাদিক আমরা কিন্তু কম বেশি জানি। এর মধ্যে থেকেও কারা একটু পেশাদারিত্বের রাখার চেষ্টা করে আমরা সেটাও জানি। আমাদের এটা বলার কিছু না, আপনারা মানে আমরা মিডিয়ার কজনই বা আছি, সবাইকে চিনি আমরা, রাইট? কে ভালো কাজ করে, কে মন্দ কাজ করে, কে দলাদলি করে, সব আমাদের কাছে স্পষ্ট। আমরা হয়তো কখনো মুখ ফুটে ওই অর্থে বলি না। এখন ধরেন যমুনা টেলিভিশন অত্যন্ত প্রশংসিত হয়েছে এই আন্দোলনে, আমি যমুনা টেলিভিশনের কথা বাদই না হয় দিলাম, হ্যাঁ, ধরেন প্রথম আলো, ডেইলি স্টার, আমি নিজে ডেইলি স্টারে কাজ করেছি, আমি সেজন্য গর্বিত বোধ করি। কিন্তু আজকে যখন ডেইলি স্টারকে এরকম মেটিকুলাস ডিজাইনের অংশ দেখি, আমার প্রিয় মাহফুজ আনামকে যখন তার বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে, কিংবা আমি যখন প্রথম আলো, আমরা মনে করি বাংলাদেশের সেরা পত্রিকা প্রথম আলো, তার বিরুদ্ধে যখন এরকম মেটিকুলাস ডিজাইনের অংশ থাকার প্রশ্ন আসে, মিডিয়ার কাজ তো ষড়যন্ত্র অংশগ্রহণ করা নয়। এই মেটিকুলাস ডিজাইন মানে তো ষড়যন্ত্র করা। মঞ্জুর ভাই, সেইটা কি কোনোদিনও বাংলাদেশে আগে ঘটেছে? হ্যাঁ সুলতান, আমি আমার বক্তব্য আমি একটু কথা বলি, মঞ্জু ভাইয়ের কাছে যাই না, মঞ্জু ভাইয়ের কাছে এক লাইনের একটা কথা বলবো। ষড়যন্ত্র ব্যাপারটা, এটাতেই আপত্তিটা আসলে ষড়যন্ত্রে জড়িত ছিল, এবং যে ষড়যন্ত্রের অংশ হিসেবে
প্রাণহানি ঘটেছে বহুগুলো মানুষ। আমরা এখনো জানি না কোন পক্ষে কতজন মানুষ সত্যিকার অর্থে মারা গেছে। অস্ত্রের খেলা হয়েছে, প্রাণহানি ঘটেছে। সুতরাং বিপদটা ওইটাই আমি বলছি। আর নিরপেক্ষতার যে ব্যাপারটা না, মওদুদ আহমেদ সবচেয়ে বেশি নিরপেক্ষ ছিলেন। কখনো জাতীয় পার্টি করেছেন, কখনো বিএনপি করেছেন, এবং হয়তোবা আওয়ামী লীগও করার সুযোগ চেয়েছিলেন, পাননি। তা আমাদের এই ধরনের সাধারণ মানুষের মধ্যে নিরপেক্ষতা আছে। নিরপেক্ষতার স্বরূপ বহু রকম। ধন্যবাদ। এই যে আমি বা আমার বক্তব্য খুব সংক্ষেপে শেষ করি। একটি হচ্ছে যে নাজনীন মুন্নির একটি শব্দগত বিষয় আমার নজরে এসছে, সেটি হলো যে প্রায় 30 থেকে 40% মানুষ নিরপেক্ষ মানুষ, তাদেরকে আমরা নিরপেক্ষ বলছি না, এটি অসম্মান করা হচ্ছে। নাজনীন মুন্নিকে ওর জ্ঞাতার্থে জানাচ্ছি আমি, শব্দটি হবে দল নিরপেক্ষ। ওই যে 30-40% মানুষ যারা আওয়ামী লীগ করে না, বিএনপি করে না, জাতীয় পার্টি করে না, ওরা একটা অবস্থানে আছে যে পার্টিকে তারা ভালো মনে করবে তারা সেই পার্টিকে ভোট দেবে। এরা কেউ পার্টিজান না। এই লোকগুলোকে আমরা বলতে পারি দল নিরপেক্ষ, অর্থাৎ রাজনৈতিক দলগতভাবে তারা কোনো দলের ক্যাডার বা কর্মী নন, দল নিরপেক্ষ। সাংবাদিকরা হতে হবে দল নিরপেক্ষ কখন? যখন সে তার ডেস্কে, সাংবাদিক যখন তার ডেস্কে থাকবে তখন তাকে হতে হবে দল নিরপেক্ষ। সাংবাদিক, একটি আওয়ামী লীগের সাংবাদিক দেখছে যে শেখ হাসিনার নামে একটি মিথ্যা মামলা হচ্ছে এবং সেটি ব্যানার নিউজ হলো, তাকে পেশাদারিত্বের সাথে ওই নিউজটি সম্পন্ন করতে হবে। এটি হলো তার পেশার প্রতি তার দায়িত্ববান, পেশার প্রতি সে দায়িত্বশীল। এটি হলো সাংবাদিকের দায়িত্ব। এখন আপনি সাংবাদিকতার বাইরে যে আপনি মতাদর্শিক ভাবে কোন দল সমর্থন করেন সেই ব্যাপারে কেউ হস্তক্ষেপ করার কেউ নেই, আপনার কেউ নেই, কেউ থাকবে না। আপনি যখন আপনি সাংবাদিক হিসাবে কাজ করছেন তখন আপনি দল নিরপেক্ষ। সরকারের পক্ষে যাচ্ছে বা বিপক্ষে যাচ্ছে এটা আপনার দেখার বিষয় না। কিন্তু আমাদের দেশে যেটা ঘটছে সেটি হলো যে আপনাকে ওই যে দল নিরপেক্ষ অবস্থানটা সেই জায়গায় থাকতে দেওয়া হচ্ছে না। কর্পোরেট বডি আপনাকে সেই জায়গায় থাকতে দিচ্ছে না। এই থাকতে দিচ্ছে না এই জায়গাটাতেই হচ্ছে আমার আপত্তি, যে আমি থাকতে যে পারছি না। আমার এক বোন চলে যাচ্ছে, আমি কোনো কিছু বলছি না। আমার এক ভাই চলে যাচ্ছে, আমি কোনো কিছু বলছি না। আমাদের সেই মার্টিন নেমলারের মতো এখন কবিতা আবৃত্তি করতে হবে যে আমি তো কমিউনিস্ট না, আমাকে তো ধরতে আসেনি। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের সাংবাদিকরা যদি এখনো যা হওয়ার হয়ে গেছে, ড্যামেজ কন্ট্রোল করার মতন অবস্থায় নাই, এখনো যদি মনে করে যে সাংবাদিকতার অবস্থান থেকে, তার পেশাগত অবস্থান থেকে সে সত্যটিকে তুলে ধরবে, যদি তুলে ধরতে না পারে তুলবে না, আমি আপনাকে দিয়ে শেষ করব। ধরেন আপনি 5ই আগস্টের পর থেকে আপনি নানান ভাবে চাপের মধ্যে ছিলেন, আরো অনেকের চাকরিচ্যুত হয়েছে, আপনাকে শেষ পর্যন্ত চাকরি ছেড়ে দিতে হয়েছে। হ্যাঁ, তো যারা এতদিন চাকরি থেকে 5ই আগস্টের পরেই চাকরিচ্যুত হয়েছিলেন, তাদের জন্য কি কোনো প্রতিবাদ আপনি করেছিলেন? কিংবা এখন যে পরিস্থিতি রয়েছে সেখান থেকে দাঁড়িয়ে কি নিরপেক্ষ সাংবাদিক হিসেবে আপনি কোথাও কোনো প্রতিবাদ জানিয়েছেন? আমাকে বলছেন? হ্যাঁ, ওই যেটা নিয়ে আওয়ামী লীগ বা তার সমর্থকরা অনেক চেতে গেল এবং আপনি যে অংশটা দেখালেন ওই ক্লিপটা আবার দেখবেন। ওই ক্লিপের 30 সেকেন্ড বা 1 মিনিট আমি বলেছি যে আমরা নানাভাবে এই প্রতিষ্ঠান দ্বারা বাধ্য হয়েছি নানা কিছু করতে, প্রতিষ্ঠানের পলিসি দ্বারা। বাকি 4 মিনিট আমি তথ্য উপদেষ্টার সামনে দাঁড়িয়ে বলেছি আমাদের কি অবস্থা। সেখানে আমি তীব্র ভাষায় বলেছি, সেটা অফিসিয়ালি বলেছি। ওই রকম এম্বাসির মানুষের সামনে, টিআইবির সামনে, ইউনেস্কোর সামনে অফিসিয়ালি বলেছি 4-4.5 মিনিট ধরে। সেটা আবার আমার ওয়ালে আছে, যে কেউ চাইলে পোস্ট করতে পারে। সেটা হচ্ছে অফিসিয়াল। আনঅফিসিয়াল আমার মনে হয় আপনি একটা জায়গা মেসড আপ করে ফেলছেন। ধরুন আমি তো বলতে পারি না, আমি অনেক রকম পথে, আমি ডেইলি স্টারে কাজ করেছি, আমি এনটিভিতে কাজ করেছি, আমি যারা কোনো দল নাই সেই কাগজে পত্রিকায় চ্যানেলে কাজ করেছি, আমি ইন্ডিপেন্ডেন্টে কাজ করেছি, আমি নিউজ 24 এ কাজ করেছি। আমাকে তো মনে হয়নি কেউ আমাকে দিয়ে কখনো চাপ দিয়ে কোনো কাজ করাতে পেরেছে। নো, আমি কারোর কাছে কিছু প্রত্যাশাও করি না। আমি আমার নীতি আদর্শ নিয়ে চলি। যদি দেখি কোনো রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমার স্টেশন কিংবা আমার হাউস সেটি প্রচার করার ক্ষমতা রাখে না বা তার নীতির সঙ্গে মেলে না, বড়জোর আমার চাকরি বাঁচানোর জন্য আমি হয়তো ওই রিপোর্টটা করবো না, তখন আমি ওই রিপোর্টটি অন্য কোনো হাউস
যার নীতির সঙ্গে মিলবে তাকে আমি দিয়ে দিব, এটি আমার নিজের ব্যক্তিগত নীতি, যেটি সবসময় করি, এখনো করি। এখন আপনি যদি বলেন আমাদেরকে অনেক কাজ করতে বাধ্য করা হয়েছে, কেন বাধ্য হয়েছেন? কোন আশা প্রত্যাশা এরকম কি ছিল? বাধ্য হবেন কেন? সুলতানা রহমান, আপনি 20 বছর আগে সাংবাদিকতা করে গেছেন বাংলাদেশ থেকে। No, আহ, no, 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 I'm sorry না to না say, হ্যাঁ, not 17 সাল পর্যন্ত, হ্যাঁ 24 হচ্ছে আপনার শেষ ইয়ে ছিল। 17 সাল পর্যন্ত আপনি করে গেছেন। 17 সালের পর এখন 25, মানে 8 বছরের মতো সময়। 8 বছরের সময়ের মধ্যে অনেক কিছু পরিবর্তিত হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, আমি শেষ করি, আমাকে তো বলতে বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে যেই করাপশন করেছিল, প্রশ্নটি তো আমিই করেছিলাম। আমি আপনাকে শুধু সুলতানা রহমান একটা কথা বলি, এটা তো দীর্ঘ কথা, মঞ্জু ভাই বিরক্ত হয়ে যাবে, কারণ মঞ্জু ভাই আসলে আমি শুধু একটা কথা বলি, এটা ব্যক্তিগত অ্যাসোসিয়েশন না অনুষ্ঠান, এটা যেহেতু জাতীয়গত ভাবে আমরা শুধু কথা বলছি, তারপরে যেহেতু ব্যক্তিগত ভাবে আপনি আমার কাছ থেকে অনেক কিছু জানতে চাইছেন, আমি শুধু একটা কথা আপনাকে বলি যে 2018 থেকে 2022 পর্যন্ত আমি একাত্তরে ছিলাম। আমি কোনো রিপোর্ট করতে পারিনি। এখানে ধরেন মেট্রো রেল উদ্বোধন হয়েছে, পদ্মা সেতু উদ্বোধন হয়েছে, আই ফিল প্রাউড, কারণ এটা আমার দেশের সম্পদ। হ্যাঁ, আমার যেতে ইচ্ছে করছে, আমি সেখানে অ্যালাউড ছিলাম। তারপরে ধরেন যে কোনো প্রতিবেদন আমি অ্যালাউড ছিলাম না। আমি ধরেন সেখানে ধরেন হনুমানের পায়ে গিয়ে কোরআন শরীফ রাখলো, আমি খুঁজে 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 দেখলাম ওইখানকার এমপির সাথে ওইটার একটা যোগসূত্র আছে। আমার সমস্ত কিছু বন্ধ হয়ে গেল। আপনি ধরেন আমি ভাবলাম আমি 71 আর কাজ করবো না, যদিও আমি সেটা পড়েছি শেষ পর্যন্ত। আমি দুবার 71 থেকে বেরিয়ে গেছি। একবার নিউজ 24 আপনার সাথে আমি কাজ করেছি, আরেকবার হচ্ছে আমি ডিবিসিতে চলে এসেছি। হ্যাঁ, আপনি এই যে এখনো তাই হবে, প্রত্যেকটা হাউস যেমন বিএনপির হয়ে গেছে, তখন প্রত্যেকটা হাউসও আওয়ামী লীগের ছিল। এবং আপনি বের হয়ে আসলে আপনি যখন কোন দলের থাকবেন না, তখন আপনার পথ অনেক অনেক কঠিন, অনেক বন্ধুর। আমরা পার করছি। বলছেন আপনার ব্যক্তিগত প্রাপ্তি অপ্রাপ্তি, ধরেন আমার ব্যক্তি দেখে সুলতানা রহমান, আমাদের ব্যক্তিগত প্রাপ্তি অপ্রাপ্তি আপনি জিজ্ঞেস করার আগে 5 তারিখের পর এই সরকার দেখে ফেলছে। আমার সকল অ্যাকাউন্ট, আবার কোথায় কি জমি আছে না আছে, আপনি চাইলে তাদের কাছে চাইলেও তা দিয়ে দিবে আপনাকে। হ্যাঁ, আমি আজকে আমার যদি কোনো অবৈধ কিছু, আমার টাকা পয়সা কিছু পাওয়া যেত, আমি আজকে হচ্ছে জেলে থাকতাম। ঠিক আছে, আমার অ্যাকাউন্ট বলেন, আমার ব্যক্তিগত কারেন্ট বলেন, আমার ব্যক্তিগত জায়গা বলেন, দাবি দেওয়া বলেন, আদায় বলেন, আওয়ামী লীগের অনেক মানুষের সাথে আমার অনেক ভালো খাতির ছিল। খাতির মানে তাদের সাথে আমার যোগাযোগ ছিল, ছবি তুলতাম, ছবি পোস্ট করতাম, ফেসবুকে পোস্ট করতাম। একটা সিঙ্গেল আমার পুরো 16 বছরের আওয়ামী লীগের আমলে আমি দুটো জিনিস চেয়েছি আওয়ামী লীগের এক খ্যাতিমান মানুষের কাছে। এক হচ্ছে আমারই এক কলিগ, যে হচ্ছে সিঙ্গেল মাদার, তার একটা ভীষণ চাকরি দরকার। আমি তার চাকরির জন্য রিকোয়েস্ট করেছিলাম। সে নিজেই ক্যাপাবল অনেক, কিন্তু তার চাকরির জন্য রিকোয়েস্ট করছিলেন। আমার এই আবদারটা রক্ষা করা হয়েছিল। দ্বিতীয় আবদার ছিল একটা হেডফোন কিনে দেওয়ার আবদার, কারণ আমার হেডফোন ছিল না, সেই আবদারটা পূরণ হয় নাই। এই হচ্ছে আওয়ামী লীগের কাছে আমার চাওয়া ছিল। হ্যাঁ, আমি ব্যক্তিগত ভাবে আমার ব্যক্তিগত না, আওয়ামী লীগ আমি বলছি যে আওয়ামী লীগ তো আর কোনো অ্যাবস্ট্রাক্ট জিনিস না, আওয়ামী লীগের মানুষ। ঠিক আছে, আপনি যে সুবিধার কথা বলছেন, অ্যাবস্ট্রাক্ট কিছু তো আমাকে দিবে না, কোনো না কোনো মানুষ দিবে, রাইট? কোনো না কোনো মানুষ দেয়। এটা তো আওয়ামী লীগ মানে কি, এটা তো বিমূর্ত জিনিস। এই হচ্ছে আমার দাবি দেওয়া এবং চাহিদা। আমি ব্যক্তিগতভাবে নিজে ধাপে ধাপে উঠেছি। আমার পারিবারিক অবস্থা ভালো, আমার মানে সপক্ষে পারিবারিক অবস্থা ভালো, আমার টাকা পয়সার কোনো সংকট নাই, এবং আমার মতো লোভী জিনিস নাই। আমি নিজে ওই যে বিদেশি মদ খাইলে হয়, আমার মদের নেশাও নাই। আমি জীবনে কখনো এই জিনিস বৃষ্টি লাগে দেখে আমি কখনো খাই না। সো আমার কোনো রকমের দাবি দেওয়া চাহিদা নাই। আমি সারা জীবন একটা চাহিদাই ছিল, সাংবাদিকতা করার চাহিদা। আমি প্রাণ খুলে সাংবাদিকতা করতে পারবো, সেটা আমি কখনো কখনো পেরেছি, বেশিরভাগ সময় পারি নাই। এবং আমি আবারও বলছি, কোনো রাজনৈতিক দলের আমি এটা দোষ দিই না, কোনো সরকারের দোষ দিই না। সকল সরকার মিডিয়াকে কন্ট্রোল করার চেষ্টা করে, এই দায় দোষ সাংবাদিক হিসাবে আমাদের, কারণ আমাদের বিভাজন অনেক। আমরা এক হয়ে বলতে পারি না আমরা সাংবাদিক থাকতে চাই,
আরেকটা হচ্ছে আমরা কর্পোরেট হাউসের অধীনে কাজ করি, আমরা ইচ্ছা করলে সেই হাউসের বাইরে যে কিছু করতে পারি না। একটা পারি সাংবাদিকতা ছেড়ে দিয়ে আপনার মতো করে কথা বলতে পারি, কিন্তু আমিও জানি সেটাও কোনো নিরপেক্ষ না, সেটাও কোনো না কোনো ভাবে কারো দ্বারা বায়াসড, কারো দ্বারা আরোপিত। এটাই। সেটাই আমরা বাংলাদেশে তো দেখি, পক্ষে গেলে বিপক্ষে গেলে দালাল, তাই না? এই ট্রেন্ড তো আছেই, কিন্তু তারপরেও আমি তো আশা রাখতে চাই ভিন্ন মত থাকবে, কিন্তু কাউকে হেয় করা, অসম্মান করাটা নিশ্চয়ই কোনো ভালো কথা নাই, কোনো কাজের কথাও নাই। কিন্তু আমাদের কোথায় কি ত্রুটি আছে সেটিও অনুসন্ধান করাটা আমাদের দায়িত্ব। একটি হচ্ছে কি আমার ব্যক্তিগত ক্ষোভের জায়গা থাকতে পারে, কিন্তু বৃহত্তর অনেক সময় হয় না, বৃহত্তর স্বার্থে নিজের অনেক কিছু ছেড়ে দিতে হয়। হ্যাঁ, তো সেই জায়গাগুলি আমরা মানে ব্যক্তিগত বিষয়কে আমরা সবসময় একটা বৃহত্তরের পরিস্থিতির সঙ্গে অন্তর্ভুক্ত করে ফেলে অনেক সময় জগা খিচুড়ি পাকিয়ে ফেলে, যার ফলে অন্যরা একটা অপশক্তি এসে ফায়দা নেয় কিনা, যেটা দেশের জন্য, দশের জন্য ক্ষতিকর হয়ে যায়। নিশ্চয়ই আমরা সেই বিষয়গুলি খেয়াল করে আজকে মঞ্জু ভাই যেটি বললেন যে আত্মসম্মানের জায়গাটি, এটি আমরা ক্রমে ক্রমে হারাতে হারাতে এখন একেবারে নিঃশেষ হয়ে গেছে। এখন আর এটি কোথাও কোনো অবশিষ্ট নেই। আজকে বাংলাদেশে এতগুলো গণমাধ্যম কিংবা মিডিয়া প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়া হলো, পুড়িয়ে দেয়া হলো, তছনছ করে সবকিছু ধ্বংস করা হলো, তবু কোথাও একটি প্রতিবাদ কেউ করলো না। এটি অবশ্যই খুবই দুঃখজনক। এবং আমরা তবু আমি বলবো যে লেট বেটার দ্যান নেভার। এখন অনেকেই বিবৃতি দেওয়া শুরু করেছে, অনেকেই কিন্তু এই যে অরাজকতার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে। পুলক ঘটকের কাছ থেকে আমি জাস্ট 30 সেকেন্ডের মধ্যে একটা বক্তব্য শুনে আমি শেষ করে দিব। পুলক ঘটক, 30 সেকেন্ড। পুলক ঘটক বেশি নিবেন না, আমার অনেক লম্বা হয়ে গেছে। প্রথমত ওই একটি কথা বলি যে আওয়ামী লীগ আমলে সব মিডিয়া আওয়ামী লীগ ছিল, এটা সত্য কথা না, এটা মিথ্যা কথা একটা। এই এনটিভি আরটিভি তখন ছিল, দিগন্ত টেলিভিশন ছিল, দিগন্ত টেলিভিশন ছিল শুধু না, ইসলামী টিভি ছিল। এই টিভি গুলো আচ্ছা দিগন্ত টিভি ছিল, আপনি জানেন না, এটা নতুন বন্ধ হয়েছে। আপনি আননেসারি কথা বলছেন। দিগন্ত টেলিভিশন চালু ছিল আওয়ামী লীগ আমলে, হেফাজতে ইসলামের আন্দোলনের সময় লাস্ট করার প্রেক্ষিতে দিগন্ত টেলিভিশন বন্ধ করা হয়েছিল। সুতরাং দিগন্ত টেলিভিশনে চালু ছিল, এনটিভি আরটিভি আওয়ামী লীগের ছিল না। এইটা কথা ঠিক যে আওয়ামী লীগ আমলে অনেকগুলো চ্যানেল নতুন নতুন এসেছে বাজারে, এগুলো প্রডিউস হয়েছে। এবং এক লাইনে শুধু একটি তথ্য আপনাদেরকে আমি দিয়ে যাই যে এই জিনিসগুলো বাংলাদেশের মিডিয়াকে আগামী দিনে মূল্যায়ন করতে হবে। একটু এক লাইনে নামগুলো শুনুন, যে বাংলাদেশে একসঙ্গে সকল সাংবাদিকের মানে মুক্তিযুদ্ধের পক্ষের বিতাড়িত হয়েছে এবং মার্ডার কেসের আসামি হয়েছে, যেমন তার সঙ্গে একটি বিষয় বাংলাদেশবাসীকে বুঝতে হবে যে হাউ ইজ ইট পসিবল যে একই সঙ্গে শ্যামল দত্ত থাকে না, একই সঙ্গে মুন্নি সাহা থাকে না, সুকান্ত গুপ্ত অলোক থাকে না, অজয় দাশগুপ্ত নিশ্চিহ্ন হয়ে যায়, আপনার একই সঙ্গে ডিবিসির কি নাম যেন ওনার সাহা, আমাদের প্রণব সাহা নিশ্চিহ্ন হয়ে যায়, একই সঙ্গে রাহুল রাহা চলে যায়, অশোক চৌধুরী চলে যায়, অরুণ দে চলে যায়, যায় দিন থেকে মানস ঘোষ চলে যায়, আপনার ইত্তেফাকের শ্যামল সরকার চলে যায়, নবনীত চৌধুরী বিদেশে থাকা অবস্থায় মার্ডার কেসে আসামি হয়, সুভাষ সিংহ রায়রা নিশ্চিহ্ন হয়ে যায়, জনকণ্ঠের স্বদেশ রাজ্যে, মানে যেখানে একটা হিন্দু নাম আছে এক্সিকিউটিভ লেভেলে মিডিয়াতে আর পাবেন না। তার মানে আমি এই জায়গাটাও শুধু হাইলাইট করতে চাই, শুধুমাত্র মুক্তিযুদ্ধের উপর আঘাত এসেছে তা নয়, মুক্তিযুদ্ধের উপর যেভাবে আঘাত এসেছিল ঠিক সেভাবে মুক্তিযুদ্ধের সময় যেভাবে সেভাবে এবার সাংবাদিকতা পেশায় টার্গেট করে মাইনরিটি কমিউনিটিকেও নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছি, আমি আপনার সঙ্গে অনেকখানি একমত। শুধুমাত্র মানে মাইনরিটি কমিউনিটি নয়, একেবারে সত্যি মুক্তিযুদ্ধের পক্ষের যারা রয়েছে, সেজন্য আমি মুন্নিকে বলি, মুন্নি তো আর কখনোই আসলে এই উগ্র দলে কেউ তাকে বিশ্বাসও করবে না। হ্যাঁ, সো মুন্নি সেরকমও নয়। যাই হোক, আমার কথা হচ্ছে যে আজকে যারা জেলে রয়েছে, শাকিল আহমেদ, ফারজানা রূপা, মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, শাহরিয়ার কবির, তারা যদি কোনো অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, তাদের বিচার হোক,
রাইট? তাদেরকে বিনা বিচারে 1 বছর কেন কারাবন্দি করে রাখবেন, কি কারণে করে রাখবেন? তাতে আমি কি এদের পছন্দ করি আর না করি, ইট ডাজন্ট ম্যাটার। এটা কি সত্যি কোনো ম্যাটার করে যে আমি এরা আমার প্রিয়জন কিনা? না, এটা ম্যাটার করে না, এটি তাদের অধিকার। ন্যায় বিচার পাওয়া প্রতিটি মানুষের অধিকার। বাংলাদেশের সাংবাদিকদের জন্য অন্তত সেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। সাংবাদিকরা যখন ন্যায় বিচার থেকে বঞ্চিত হয় তখন বুঝতে হয় সমাজের কোথাও আর বিচার বলে কোনো কিছু অবশিষ্ট থাকে না। সুতরাং আমরা যে যেখানে থাকি না কেন নিশ্চয়ই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মানুষের কণ্ঠস্বর তখনই কণ্ঠ হয়ে বেরিয়ে আসবে, প্রতিবাদ ভাষা পাবে, যখন সত্যিকার অর্থে একজন সাংবাদিক মন খুলে কথা বলতে পারবে, তার দায়িত্বটি পালন করতে পারবে। বাংলাদেশের সাংবাদিকদেরকে এখন সেই দায়িত্বটি পালন করতে হবে। এই কারণে সাংবাদিকরা হচ্ছে সবচেয়ে বেশি অনুভূতি সম্পন্ন মানুষ। তারা যখন জাগে সবার আগে তারা জাগে, তার 3 দিন পরে গণমানুষ জাগে। সুতরাং আজকে আর কিন্তু বসে থাকার সুযোগ নেই। কে ক্ষমতায় নয় সেটি গুরুত্বপূর্ণ নয়, বরং আমাদের নিজেদের বাঁচাতে, দেশকে বাঁচানো সাংবাদিকদের যেমন একটা পরম দায়িত্ব, পবিত্র দায়িত্ব, সেই দায়িত্বটি যেন আমরা পালন করি যে যার জায়গা থেকে। সবাই ভালো থাকুন। শুভরাত্রি।